আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বেসিক্যালি এই গ্রুপে আমার এটা প্রথম লাইভ করা হচ্ছে। আপনারা ইতিপূর্বে জেনেছেন আজকে আমরা একটা ক্লাস দিতে যাচ্ছি ইংরেজি বিষয়ের উপরে, অর্থাৎ যারা চাকরি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্যই বেসিক্যালি ক্লাসটি নেওয়া হচ্ছে। আমরা এই ক্লাসটি যে নিব সে ব্যাপারে আমরা বেশ আগে আমরা একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে আজকের ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেজের উপরে। আমরা ওই ক্লাসটি নেবার জন্যই বেসিক্যালি আপনাদের সাথে লাইভে আসা। তো আমি একটু সবার জন্য অপেক্ষা করছি যে সবাই যখন আসবেন এরপরে আমরা ক্লাসটি শুরু করব। সরি আরেকবার। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমরা সবাই সালাম দিয়েছেন। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখনই আমরা শুরু করব, তবে একটু একটু দেরি করছি সবার জন্য। সবাই এসে জয়েন করুক, দেন আমরা স্টার্ট করব। একটু কাইন্ডলি সবাই আমাকে বলবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আপনারা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু স্পষ্ট আছে কিনা। এটা আমাকে জানালে পরে আমরা ক্লাস নিতে একটু সুবিধা হবে। তার আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা একটু বলে দিবেন যে আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, কে কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটা একটু আমাদেরকে বললে ভালো হয়। ওকে। আচ্ছা, আমরা অনেকেই কথা বলছেন, আপনাদের কথাগুলো আমি দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের সাথে অনেকে চলে এসেছেন। আমরা একটু ক্লাস স্টার্ট করার জন্য একটু সময় নিব, কজ আমার একটু শুরু করতে দেরি হয়ে গেছে, জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কজ আরও একটি ক্লাস ছিল, ওটা শেষ করতে একটু দেরি হয়ে গেছে। আমরা কে কোথা থেকে দেখছি, অর্থাৎ কে কোথা থেকে আমরা জয়েন করছি একটু লিখলে বেটার হয় আমার জন্য, কজ তাহলে আমি বুঝতে পারবো যে আমরা কোন কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা ক্লাস করছি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আছেন যে যাদের সাথে আমার ইতিপূর্বে দেখা হয়েছে বিভিন্ন জায়গাতে। ওকে, একটু নিচে নামান, ক্যামেরাটা একটু নিচে করলে ভালো হয়। ক্যামেরা নিচে করা বলতে, ক্যামেরা নিচে করলে অ্যাকচুয়ালি আমার বোর্ড অনেক বড়, আপনাদের দেখতে এটাই সুবিধা হবে, প্রবলেম নেই। আর আমরা আজকে যেটা করছি, হাউস অফ এনইউ বিডিয়ান্স, এই গ্রুপের আওতায় হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি। এবং আমি আপনাদেরকে আরেকবার ক্লাসের শুরুতে আরেকটি কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাচ্ছি যারা ইতিপূর্বে গ্রুপে জয়েন করেছেন এবং আপনারা আপনাদের মূল্যবান সময় ক্ষেপণ করে আমার ক্লাসটি আজকে করতে এসেছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটু সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। অলরেডি অনেকে কথা বলছেন, নওগাঁ থেকে আছেন রাজন ইসলাম, ওকে, বগুড়া থেকে আছেন, আল্লাহ অনেক দূর দূর থেকে নওগাঁতে ক্লাস। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু নেটে প্রবলেম হয়েছিল বোধহয়, নেটওয়ার্কে একটু প্রবলেম বোধহয় হয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ঠিকভাবে, বা আমাদের বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু বলবেন যে বোর্ড দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে, ঠিকভাবে বোর্ড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাস আমাদের শুরু করতে পারি। এই মুহূর্তে আমরা অলরেডি আমাদের সাথে 40 জন রয়েছেন। ইটস ওকে, আমরা ক্লাস তাহলে শুরু করতে পারি। আচ্ছা, আজকের বিষয়টা বেসিক্যালি খুবই মজার একটি বিষয়, খুবই মজার বিষয়, এবং একাধারে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয় থেকে প্রতি বছর বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থেকে থাকে। আপনারা জানেন যে অনেক দিন, লম্বা একটি সময় বিভিন্ন চাকরি পরীক্ষা একটু স্থগিত ছিল, যেহেতু বিশ্বব্যাপী একটি করোনা পরিস্থিতি খুবই খারাপ ছিল, যে কারণটাতে। বাট এখন কিন্তু আপনার কনজিকিউটিভ কিন্তু অনেকগুলো পরীক্ষা কিন্তু হয়ে যাবে। সো এই পরীক্ষাগুলোতে যে সকল টপিকস খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই সকল টপিকস নিয়ে আমরা কথাবার্তা বলবো। তারই একটি প্রধান টপিক হচ্ছে ফ্রেজ। আমরা আজকে ফ্রেজ নিয়ে কথা বলবো। সবাই যাদের সামনে যারা আছেন তাদের সামনে নিশ্চয়ই আপনার নোট
খাতা রয়েছে, নোট খাতা থাকলে তো আপনারা অবশ্যই নোট করে রাখবেন, পুরো ক্লাসটিকে নোট করার ট্রাই করবেন। আজকে আমরা ফ্রেজ নিয়ে কথা বলবো। ফ্রেজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ফ্রেজের সাথে ক্লজের পার্থক্যটা কোথায়, কোন কোন ফ্রেজ আমরা বাক্যের ভেতরে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে, ফ্রেজ কি যদি বলি আমরা, ফ্রেজ কি এটা বোঝার জন্য প্রথমত আমাকে আরেকটি বিষয় বুঝতে হবে যে পার্ট অফ স্পিচ কি। আপনারা শুনে হয়তো বা আশ্চর্য হচ্ছেন যে পার্ট অফ স্পিচ কি আসলে বুঝতে হয় ফ্রেজের জন্য। উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পার্ট অফ স্পিচ না বুঝলে আসলে ফ্রেজ বোঝাটা সম্ভব নয়। তাহলে আমরা প্রথমত একটু দেখবো পার্ট অফ স্পিচ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা কোথায়, অর্থাৎ পার্ট অফ স্পিচ ভার্সেস ফ্রেজ। আচ্ছা, তার আগে একটু কথা বলি, আমরা এই বিভিন্ন ক্লাসের ভেতরে বিভিন্ন ছোট ছোট কথা বলবো যেগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা টুকে রাখতে পারেন চাইলে। এই যে ভিএস, ভিএস এর অর্থ হচ্ছে ভার্সেস। ভিএস এর অর্থ হচ্ছে কি বলুন, ভার্সেস। এই ভার্সেসকে দুই ভাবে লেখা যায়। ভার্সেস অর্থ বনাম, যেটাকে আমরা জানি সবাই বনাম। এই ভার্সেসকে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে ভিএস আর একটা হচ্ছে শুধু ভি। শুধু ভি দিয়ে লেখা হয় হচ্ছে আমেরিকান ইংলিশ, অর্থাৎ এ এম এবং ই, অর্থাৎ যারা আমেরিকান ইংলিশে যারা কথা বলতে চান বা যারা আমেরিকান ইংলিশটাকে ফলো করেন তারা শুধু ভি লিখলেই চলবে, অর্থাৎ ভি লিখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ভার্সেস। আর যারা হচ্ছে ব্রিটিশ ইংলিশ ফলো করেন তারা হচ্ছে আমরা বলবো হচ্ছে ভিএস, অর্থাৎ ভিএস বলেন হচ্ছে ব্রিটিশ ইংলিশ যারা ফলো করেন তারা। ওকে, তাহলে বলছিলাম পার্ট অফ স্পিচ এবং ফ্রেজের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, আমরা কোনটিকে পার্ট অফ স্পিচ বলবো, কোনটিকে আমরা ফ্রেজ বলবো, এটা প্রথমত আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবো কেবল একটি শব্দ থেকে, ওয়ান ওয়ার্ড, কেবল একটি শব্দ থেকে যা হয়, একটি শব্দ দিয়ে যা যা হয়, অর্থাৎ একটি বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে একটি একটি শব্দকে আমরা সর্বদা বলবো হচ্ছে পার্ট অফ স্পিচ। কিন্তু যখন দেখবো শব্দটি একটির মধ্যে সীমাবদ্ধ নেই, শব্দটি হচ্ছে একাধিক ওয়ার্ডস এর মধ্যে চলে এসেছে, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ার্ডস, যখন একাধিক শব্দ চলে আসবে তখন তাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ এবং পার্ট অফ স্পিচের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে পার্ট অফ স্পিচ একটি শব্দ দিয়ে হয়, অর্থাৎ একটি বাক্যের মধ্যে প্রত্যেক একটি একটি শব্দকে আমরা বলি হচ্ছে পার্ট অফ স্পিচ, এবং একটি বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে যেটা গঠিত হয় তাকে আমরা বলি হচ্ছে ফ্রেজ। তাহলে প্রথম পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি, একটি একটি শব্দ দিয়ে হয় হচ্ছে পার্ট অফ স্পিচ, একাধিক শব্দ দিয়ে হয় হচ্ছে ফ্রেজ, প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আমরা জানি পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আমি ইংরেজিতে এবং বাংলায় মিক্স করে লিখলাম, আপনারা অন্যভাবে নেবেন না। 8 প্রকার হচ্ছে পার্ট অফ স্পিচ, এটা আমরা সবাই জানি। তবে আধুনিক ইংলিশে, আধুনিক ইংলিশ গ্রামারে পার্ট অফ স্পিচ অনেক জায়গায় দেখা আছে 11 প্রকার লেখা আছে, আপনারা আশ্চর্য হবেন না। আধুনিক ইংলিশে, মডার্ন ইংলিশে 11 প্রকারও বলা যায়, তবে সেটা এখনো পর্যন্ত এটাকে আমরা গ্রহণযোগ্য বলে আমরা গণনা করছি না, তবে আমরা 8 প্রকারই আমরা বলবো। ফ্রেজকে অন্য দিক থেকে ফ্রেজকে প্রধানত 7 ভাগে ভাগ করা যায়। তাহলে দেখুন, দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার আর ফ্রেজ হচ্ছে 7 প্রকার, প্রধানত বলেছি। এছাড়াও ফ্রেজের অন্যান্য অনেক প্রকারভেদ রয়েছে, বাট প্রধানত হচ্ছে ফ্রেজ 7 প্রকার। আচ্ছা, তার মানে যতগুলো পার্ট অফ স্পিচ আছে প্রত্যেকটি পার্ট অফ স্পিচের কিন্তু একটি করে ফ্রেজও হয়। কেবল একটি পার্ট অফ স্পিচের কখনো ফ্রেজ হওয়া সম্ভব না, তবে আধুনিক ইংলিশের ক্ষেত্রে কিন্তু ওটাও ফ্রেজ হয়, বাট এটা এখনো প্রচলিত নয়। আমরা অনেক কথা আসবে যেটা মডার্ন ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য, ওল্ড ইংলিশের ক্ষেত্রে বা ট্রেডিশনাল ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আমরা ক্লাসে বলে দিব। যেগুলো পরীক্ষায় ধরুন বেশিরভাগ পরীক্ষায় আসে বা যেগুলো প্রশ্নকর্তারা এখনো ওইভাবে করে কোশ্চেনটা করছেন না, সো আমরা চেষ্টা করব যেগুলো প্রথাগত বিষয় সেগুলো পড়ার জন্য চেষ্টা করব। তাহলে যে কথা বলছিলাম যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, কিন্তু ফ্রেজ হচ্ছে কত প্রকার বলি ভাই? ফ্রেজ হচ্ছে 7 প্রকার। তাহলে একটি মাত্র পার্ট অফ স্পিচের কখনো ফ্রেজ হয় না, তার নাম হচ্ছে প্রোনাউন। আমরা যদি বলি প্রোনাউন ছাড়া বাকি সকল পার্ট অফ স্পিচের কিন্তু আমরা সাধারণত ফ্রেজ করতে পারি। যেমন ধরুন, আপনি নাউন বললে আপনি আবার নাউন ফ্রেজও করতে পারবেন, আপনি অ্যাডজেক্টিভ বললে অ্যাডজেক্টিভ ফ্রেজও করতে পারবেন, আপনি ভার্ব বললে আবার ভার্বাল ফ্রেজও আপনি করতে পারবেন, বলতে পারবেন, আপনি অ্যাডভার্ব করতে পারলে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও আপনি বলতে পারবেন, প্রেপোজিশন বললে প্রেপোজিশনাল ফ্রেজও আপনি বলতে পারবেন। এভাবে করে আপনি বাকি 7টি পার্ট অফ স্পিচের প্রত্যেকটাকে আপনি কিন্তু ফ্রেজ হিসেবে গণনা করতে পারবেন। তাহলে আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি, যাতে হচ্ছে এখানে যারা আছেন, যাদের বেসিকটি একটু দুর্বল তারা সহ যারা খুব ভালো, যারা সবার জন্য ক্লাসটি একটু মনোরম একটি ক্লাস আসে, যে ট্রাইটা আমি করে যাচ্ছি। তাহলে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, ফ্রেজ হচ্ছে 7 প্রকার। প্রথম পার্থক্য, পার্ট অফ স্পিচ আমরা একটি বাক্যের মধ্যে প্রতি একটি একটি শব্দকে আমরা বলি হচ্ছে পার্ট অফ স্পিচ, আর একাধিক শব্দ সম্বলিত যে জায়গাটা আছে তাকে আমরা বলি হচ্ছে ফ্রেজ। এটা হচ্ছে প্রথম পার্থক্য। ওকে, এবারে আসেন দ্বিতীয় যে পার্থক্যটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফ্রেজ কি। এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে ক্লজ কি। ক্লজের সাথে ফ্রেজের একটি চমৎকার পার্থক্য রয়েছে।
আমি যদি একটু লিখে ফেলি সেটা হচ্ছে ফ্রেজ, আবার ওইভাবে করে লিখবো ভার্সেস অথবা ভি, কারণ ভিএস ভার্সেস লেখা হয় হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ভি লেখা হচ্ছে আমেরিকান ইংলিশে, এবং এর সাথে আমরা ক্লজের একটি পার্থক্য দেখব, আমরা কোনটাকে ক্লজ বলবো কোনটাকে হচ্ছে আমরা ফ্রেজ বলবো। ওকে, তো খেয়াল করবেন ফ্রেজ হচ্ছে এমন একটি জায়গা, ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দের সমষ্টি যে শব্দের ভিতরে আপনি কখনোই সাবজেক্টকে খুঁজে পাবেন না, এবং আপনি পাশাপাশি একাধারে ফাইনিট ভার্ব অথবা ফাইনাইট ভার্ব অথবা ফিনিট ভার্ব এটাকে যদি আপনি একত্রে না পান, সেক্ষেত্রে সেই শব্দগুচ্ছকে আপনি বলে ফেলবেন এটা হচ্ছে ফ্রেজ। আমি যদিও বা এই সংজ্ঞার বিপরীতে অনেক সংজ্ঞা রয়েছে, আমি অনেক এক্সট্রা কিছু সংজ্ঞা বলবো, তবে আগে বেসিক কথাগুলো বলে নিই, তারপরে হচ্ছে আমরা ওখানে যাব। কথাগুলো আবার একটু বলে দিচ্ছি। ফ্রেজের সংজ্ঞাটা হচ্ছে একাধিক শব্দ থাকবে, সবই ঠিক আছে, একাধিক পার্ট অফ স্পিচ থাকবে, তাও ঠিক আছে, তবে তার ভিতরে আমরা সাবজেক্ট এবং ফাইনিট ভার্বকে একত্রে আমরা রাখতে পারবো না। আর ক্লজ হচ্ছে এমন একটি জায়গা যার মধ্যে আপনি অবশ্যই একটি সাবজেক্ট রাখবেন এবং যার মধ্যে পাশাপাশি আপনি একটি ফাইনাইট ভার্ব যখন রাখবেন, এই দুটোর যখন মিলন হবে সেই মিলন স্থলকে আমরা বলবো হচ্ছে ক্লজ। তাহলে ক্লজের সংজ্ঞাটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব যখন একত্রে বসে সেটাকে আমরা বলবো ক্লজ, এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একত্রে না বসে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। আচ্ছা, এখন আপনার মনে কিন্তু একটা প্রশ্ন অলরেডি চলে এসেছে যে যে ভাই বা স্যার, এখানে স্যার বলার কিছু নাই, এখানে আমরা সবাই ভাই, কজ দ্যাট আপনারা আমার ভাই বোন, নিশ্চয়ই আমিও আপনাদের ভাইয়ের মতোই, অবশ্যই ভাই, সুতরাং আপনারা আমাকে ভাই বলে সম্বোধন করলে আমি খুশি হব। সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্বটা আসলে কি বা ফাইনাইট ভার্বটা আসলে কি, আমরা তো আসলে ফাইনাইট ভার্ব চিনি না বা চিনতে একটু প্রবলেম হয়, ওটা আমরা একটু আলোচনা করছি। তাহলে আমাদের দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে ফ্রেজ এমন একটি জায়গা যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একত্রে থাকবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। আর ক্লজ হচ্ছে যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একত্রে মিলন হবে, ওই মিলন যে জায়গাটা হবে বা ওই মিলন কর্তৃক যে জায়গাটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লজ। ওকে, এইখানটাতে এই জায়গাটা একটু ক্লিয়ার করার জন্য আমরা একটা উদাহরণ বা একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। আমি আপনাদের এখনো কমেন্টস গুলো দেখছি না, আমি আপনাদের কমেন্টস গুলো একটু ওয়েট করছি, একবারে আমরা পরে দেখব। তাহলে ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্বটা কি সেটা একটু আমরা বুঝে আসি। আমরা একটু পাশে লিখব যে ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব ভার্সেস লিখে ফেলি নন ফাইনাইট ভার্ব বা নন ফিনিট ভার্ব। আমরা কোনটাকে ফাইনাইট ভার্ব বলবো, কোনটাকে হচ্ছে আমরা ফিনিট ভার্ব বলবো। আচ্ছা, মনে রাখবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি এখানে কয়েকটি সংজ্ঞা বলবো, যেটি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য সেটা আপনি গ্রহণ করবেন, বা যেটা আপনাদের সহজ লাগে সেটা আপনি গ্রহণ করবেন। তিনটা সংজ্ঞাই কারেক্ট। ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বটি, লিখে ফেলি সবাই, যে ভার্বটি বাক্যে সাবজেক্ট এবং টেন্সের কারণে পরিবর্তিত হতে পারে, পরিবর্তন হয়। আমি আবারও কথাটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বটি বাক্যে সাবজেক্ট পরিবর্তনের কারণে, যে ভার্বের চেহারা পরিবর্তন হয়ে যায়, অথবা ওই বাক্যের টেন্সের পরিবর্তনের কারণে যদি ভার্বের চেহারার পরিবর্তন হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব। আচ্ছা, আমি আবার একবার কথাটাকে ক্লিয়ার করছি। যখন দেখবেন বাক্যের ভিতরে সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে, তো ভার্বের চেহারাও পরিবর্তন হয়ে গেছে, আপনার টেন্স পরিবর্তন হয়ে গেছে, তো ভার্বের চেহারাও পরিবর্তন, আমি উদাহরণ দিচ্ছি, পরিবর্তন হয়ে গেছে, ওই ভার্বটিকে আপনি বলবেন হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বটা হচ্ছে আমরা বলবো সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন সত্ত্বেও, সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন সত্ত্বেও যার পরিবর্তন হয় না, যার পরিবর্তন হয় না। তাহলে সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন সত্ত্বেও যার পরিবর্তন হয় না তাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন ধরুন আমি বললাম, খেয়াল করুন সবাই, বললাম আই ওয়ান্ট টু গো নাও। এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করেন, যদি এই বাক্যটাকে আমরা একটু আই এর জায়গায় হি বসাই, কি হবে ব্যাপারটা? বললাম হি ওয়ান্টস টু গো নাও। এখন দেখেন তো, আপনি আই এর জায়গাতে হি বসালেন, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করলেন। দেখুন তো এখানে ওয়ান্ট একটি ভার্ব, টু গো কিন্তু আরেকটি ভার্ব। এখন দেখেন তো দুটো ভার্বের মধ্যে কার পরিবর্তনটা ঘটেছে। দেখুন আপনি আই এর জায়গায় হি লিখলেন, তো ওয়ান্ট হয়ে গেল ওয়ান্টস, কিন্তু দেখুন টু গো কিন্তু টু গোই আছে, অর্থাৎ
এই টু গো এর কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওয়ান্ট এর কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা এই যার পরিবর্তন হচ্ছে এই ভার্বকে বলতে পারি হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যার পরিবর্তন হচ্ছে না তাকে আমরা বলতে পারি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সহজ কথা। আমি আরো সংজ্ঞা দিচ্ছি একটু পরে, এটা কেবল একটা বইয়ের প্রথাগত সংজ্ঞা বললাম, আমরা শর্টকাট বলবো, শর্টকাট আমরা পরে বলবো, আগে একটু বিস্তারিত পড়িয়ে নেই, দেন আমরা শর্টকাটে যাব। আচ্ছা, যেমন ধরুন আমি যদি আপনাকে এভাবে করে কথাটা বললাম হি ওয়ান্টেড টু গো ইয়েস্টারডে। আচ্ছা, সে গতকালকে যেতে চেয়েছিল। এখন দেখুন এই বাক্যটার ভেতরে আপনি ইয়েস্টারডে বলার পরে টেন্স পরিবর্তন করে ফেললেন, অর্থাৎ আপনি পাস্ট টেন্সের কথা বলছেন। এখন যেহেতু আপনি পাস্ট টেন্সের কথা বলছেন, দেখুন ওয়ান্টের জায়গায় হয়ে গেছে ওয়ান্টেড, কিন্তু দেখুন টু গো এর জায়গায় কিন্তু টু গোই আছে, অর্থাৎ এই ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না টু গো ভার্বটির, কিন্তু ওয়ান্টের কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। তো যার পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যার পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে কি বলুন ভাই, নন ফাইনাইট ভার্ব। আপনারা বুঝতে পেরেছেন কথাটা নিশ্চয়ই? ওকে, আচ্ছা এখন ভাইয়া এই সংজ্ঞা ছাড়া অন্য আর কোনো সংজ্ঞা আছে কিনা, আমি আরেকটি সংজ্ঞা আপনাদেরকে দিচ্ছি, যেটা খুব সহজ সংজ্ঞা, আশা করি যে সংজ্ঞাটা দেখলে আপনাদের খুবই পছন্দ হবে। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বের করার জন্য আরেকটা ওয়ে হচ্ছে, একটি বাক্যের ভিতরে যে ভার্ব এর ঠিক আগে লেখেন, যে ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকে, যে ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট ছাড়া যে ভার্ব হতে পারে না, অর্থাৎ যে ভার্ব হতে হলে সাবজেক্ট লাগে, ওটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের জন্য লিখুন, যে ভার্বের আগে অথবা যে ভার্বের জন্য, যে ভার্বের জন্য সাবজেক্ট লাগে না বা সাবজেক্ট প্রয়োজন হয় না, এভাবে লেখেন, যে ভার্বের জন্য সাবজেক্ট প্রয়োজন হয় না তাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে কোন ভার্ব বলুন, যে ভার্বের আগে কোনো সাবজেক্ট থাকে না বা যার সাবজেক্ট প্রয়োজন হয় না। আর ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের ঠিক আগে একটি সাবজেক্ট থাকে অথবা যে ভার্বের জন্য সাবজেক্ট প্রয়োজন হয়। এখন আসেন দেখেন তো, ওয়ান্ট একটা ভার্ব, টু গো হচ্ছে আরেকটা ভার্ব। ওকে, দেখুন এই আই হচ্ছে সাবজেক্ট। এখন বলুন তো এই আইটা কার? আইটা কি টু গো এর নাকি আইটা হচ্ছে ওয়ান্টের? দেখুন এই ওয়ান্ট ভার্বের ঠিক আগে একটি সাবজেক্ট আছে, কিন্তু দেখুন টু গো ভার্বের আগে কোনো কি নেই বলি, সাবজেক্ট নাই। একইভাবে ওয়ান্টস এর আগে হি সাবজেক্ট আছে, কিন্তু টু গো এর আগে কোনো সাবজেক্ট নেই। একইভাবে ওয়ান্টেড এর আগে একটি সাবজেক্ট আছে, টু গো এর আগে কোনো কি নেই বলি, সাবজেক্ট নেই। তাহলে যাদের পূর্বে সাবজেক্ট নেই তাদেরকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যাদের পূর্বে সাবজেক্ট আছে তাদেরকে বলবো হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব। সহজ কথা, যে ভার্বের আগে সাবজেক্ট আছে বা সাবজেক্ট ছাড়া যে ভার্ব হতে পারে না সেটাকে বলবো ফাইনাইট, যে ভার্বের আগে সাবজেক্ট নেই, সাবজেক্ট ছাড়া যে ভার্ব হতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একইভাবে দেখুন এখন আপনি এভাবে করে আপনি বের করতে পারবেন। আপনি যদি বলেন এভাবে করে একটা বাক্য যদি আমি আপনাকে বললাম গোয়িং হোম আই স হিম ইল, কি বললেন বলেন, গোয়িং হোম আই স হিম ইল। আসেন, গোয়িং একটা ভার্ব, স একটা ভার্ব। এখন আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন যে আপনি কোনটাকে ফাইনাইট বলবেন কোনটাকে নন ফাইনাইট বলবেন খুব ইজিলি, কারণ দেখুন এই স ভার্বটির আগে একটি সাবজেক্ট আছে আই, কিন্তু দেখুন গোয়িং ভার্বের আগে কোনো কি নেই বলি, সাবজেক্ট নাই। তাহলে এই গোয়িংটাকে আপনি বলবেন হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এই সকে আপনি বলবেন হচ্ছে কি বলি, ফাইনাইট ভার্ব। আপনারা কি আমার কথাটা পুরোপুরি বুঝতে পারছেন কিনা? আমি যদিও বা একটু ডিসকানেক্টেড আছি এই মুহূর্তে, আমি যদিও বা হচ্ছে ডিসকানেক্টেড, হয়তো বা আমি আরেকটি ফোন দিয়ে এই মুহূর্তে জানি না ঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে। তাহলে যে কথাটা বলছিলাম যে গোয়িং কে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট আর সকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট একইভাবে। এখন আসেন যে ভাই এর থেকে কোনো সহজ সংজ্ঞা আছে কিনা, যে এর থেকে আরো সহজে আমরা বের করতে পারবো ফাইনাইট নন ফাইনাইট, এর কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, তাও ব্যবস্থা আছে, খেয়াল করেন। আমি আপনাদেরকে অনেকগুলো ওয়ে বলছি, যে কোনো একটা ওয়ে আপনি গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা হচ্ছে বাক্যের ভিতরে প্রথম যে ভার্বটি, এটা এই শর্টকাটটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে না, তবে যখন দেখবেন আপনি একদমই পারছেন না, একদমই বুঝছেন না, সেই সময় গিয়ে এই শর্টকাটটা আপনি ব্যবহার করবেন, যেটা আমি এখন বলছি। সেটা হচ্ছে বাক্যের সাধারণত প্রথম ভার্বটি ফাইনাইট ভার্ব। তাহলে বলেন ক্লজের ভেতরে, বাক্যের বা ক্লজের মধ্যে প্রথম ভার্বটি সাধারণত হয় কি বলি, ফাইনাইট ভার্ব। তাহলে বাক্যের দ্বিতীয় ভার্বটি অর্থাৎ নন ফাইনাইট ভার্ব কোনটা হয় বলুন?
সেকেন্ড ভার্ব অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় ভার্বটিকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটি বাক্যের ভেতরে সাধারণত বলেছি, কারণ এই সংজ্ঞাটার কিন্তু ব্যতিক্রম সংজ্ঞাও কিন্তু রয়েছে। বাক্যের ভেতরে সাধারণত প্রথম ভার্বটিকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব, বাক্যের ভেতরে সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ভার্বটিকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট। এখন খেয়াল করেন, দেখি এইখানে আমরা কিভাবে বের করতে পারি। খেয়াল করি সবাই, ওই যে বললাম আই ওয়ান্ট টু গো নাও, দেখেন ওয়ান কিন্তু প্রথমে আছে, ফার্স্টে আছে ওয়ান, পরে আছে টু গো। একইভাবে আই ওয়ান্টেড টু গো নাও, একইভাবে দেখেন ওয়ান্টেড আগে আছে, টু গোটা পরে আছে। আমি একটা কঠিন সংজ্ঞা আপনাকে দিই, তাহলে বোধহয় আপনি একটু বুঝতে পারলে আমি বুঝবো যে আসলে আপনি ক্লাসটি বুঝতে পারছেন। বললাম আই হ্যাভ আ ওয়াশিং মেশিন, খেয়াল করি সবাই, আই হ্যাভ আ ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লথ। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যে ক্লাসটি আমাদের সাথে করছেন, এই ক্লাসটি অ্যাকচুয়ালি আমরা চাই আপনারা একটু শেয়ার করবেন, বিকজ এটা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আসলে আমরা শুরু করেছি। সত্যি কথা বলতে যে আমরা এই ক্লাসটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সকাল ভাইকে, আমি তাকে সকাল ভাই নামে ডাকতে পছন্দ করি, বিকজ তার নামটি আমি সকাল নামে আমি তাকে বলেছিলাম তিনি যখন আমার সাথে কথা হয়েছে, যে অ্যাকচুয়ালি আমি আপনাকে সকাল ভাই নামে ডাকতে খুব বেশি পছন্দ করি এবং আপনাদেরকে নিয়ে উনি অত্যন্ত ভাবেন। গতকাল অ্যাকচুয়ালি আমার বাসায় আসতে লেট হয়েছিল রাতের বেলা, বিকজ আমার একটি জায়গায় একটি কনফারেন্স ছিল। সো রাত 12টার দিকে হচ্ছে আমি এবং সকাল ভাই ট্রায়াল দিয়েছি। তো উনি অনেকক্ষণ কথা আপনাদেরকে নিয়ে বললেন যে আসলে কি জন্য শুরু করেছেন, উনি এই যে কাজটি কেন শুরু করছেন। সত্যি কথা বলতে আমি তাকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাচ্ছি না, বিকজ তার জন্য আমার অবশ্যই শুভকামনা, এবং এই কাজটির সাথে আমি জড়িত হতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। কারণ আমরা যারা শিক্ষক, যারা আমরা পড়াই, তাদের দিন শেষে একটা বিষয় হচ্ছে পড়ানো না, আমাদের আসলে পেশার মধ্যে এখন নেই, এটা আমাদের নেশার মধ্যে চলে গেছে। পেশার মধ্যে ছিল প্রথম যখন 2-4 বছর 5 বছর 6 বছর পড়িয়েছি, তখন অ্যাকচুয়ালি পেশার মধ্যে ছিল। বাট যখন দীর্ঘ সময় পড়াচ্ছি তখন অ্যাকচুয়ালি এটা আমাদের এখন পেশার মধ্যে নেই, এটা আমাদের নেশার মধ্যে চলে গেছে। সো অ্যাকচুয়ালি আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছে আপনাদের সাথে থাকতে পেরে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশের সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোনরা সবাই যারা এখানে রয়েছেন, আপনাদের কাছে একটা কথা আমি বলি। দেখুন যে বিশ্ববিদ্যালয়ে কোথায় পড়ছেন এটা কিন্তু একটি 4 বছর বা 5 বছরের একটি পরিচয়। হ্যাঁ, তারপরে দেখুন আপনি যেখানে জব করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু সারা জীবনের একটা পরিচয় কিন্তু। সুতরাং আমি বলবো যে কোথায় পড়ছেন এর থেকে বড় পরিচয় হচ্ছে আপনি কি করছেন, আপনি কিভাবে পড়ছেন, কতটুকু পড়ছেন। আমি গতকাল সকাল ভাইকে একটা কথা বলছিলাম, কথা বলতে বলতে, যে আমার দেখা কিছু ভালো ভালো কলেজের ভিতরে আমার দেখা সৌভাগ্য হয়েছে, বিকজ আপনাদের দোয়াতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি অধ্যয়ন ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। অনেকগুলো জেলাতে আমি ক্লাস আলহামদুলিল্লাহ নিয়েছি, প্রায় 41 থেকে 42টা জেলা তো হবেই সেই ক্ষেত্রে। তো এর মধ্যে আমার কাছে রাজশাহী কলেজের কথা আমি একদম অবশ্যই বলবো, যে কলেজের স্টুডেন্টরা সত্যি কথা অমায়িক, এবং তারা এক কথায় স্মার্ট এনাফ, সত্যি কথা, এবং তারা অত্যন্ত স্মার্ট। কলেজ আমি অনেকভাবে তাদেরকে ক্লাস নিয়ে দেখেছি যে তাদের মধ্যে স্মার্টনেসের আসলে কোনো কমতি নেই। তারপরে আমি যদি বলি বগুড়াতে আজিজুল একটি কলেজ আছে, আমি পুরো নামটা বলতে পারছি না এই মুহূর্তে, অত্যন্ত ভালো কলেজ। একাধারে আপনাদের ময়মনসিংহে এরকম আছে, তারপরে এই যে নজরুল ইসলাম কলেজ, অ্যাকচুয়ালি আরো অনেক এরকম আছে, রংপুরে আছে, কালমাইকেল কলেজ আছে। সো এক কথা, আমি আমার এই যে আমাদের ঢাকাতে ঢাকা কলেজ আছে, যেটা আমাদের খুবই কাছাকাছি, ঢাকা কলেজের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, বিকজ ওদের সাথে সত্যি কথা খুব ভালো সম্পর্ক। তো একটা কথা হচ্ছে আমাদের এই যে কাজটা যেটা আমরা করছি, এটাকে যদি আপনি মনে করেন যে আমরা ক্লাস নিচ্ছি কি জন্য, তার থেকে বড় কথা হচ্ছে এটি ক্লাসটা নেওয়াটা আমার ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আমি ক্লাস নিতে পছন্দ করি, এবং ক্লাস না নিলে আমাদের কাছে মনে হয় না জানি আজকে কিছু করি নাই, হঠাৎ করে কি জানি আমার পড়া অফ হয়ে আছে। সো কথাটা হচ্ছে আমি আশা করব আপনারা ক্লাসটি শেয়ার করবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা বা বান্ধবীরা যারা বিভিন্ন জায়গাতে আছেন তারা যেন ক্লাসটি করে উপকৃত হন। ওকে, তো যে কথাটা বলছিলাম আমরা একটু, হ্যাঁ অবশ্যই আমি অনেক কলেজের নাম অ্যাকচুয়ালি বলতে পারছি না, সো অন্যভাবে নেবেন না প্লিজ। আমি খবর সুন্দর দৃশ্য দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, বিকজ আমরা এক কথা, আমরা বাংলাদেশের শিক্ষার্থী সবাই, দ্যাটস ইট। এর থেকে বড় পরিচয় আমাদের কিচ্ছু হতে পারে না। ওকে, তাহলে আসেন, আই হ্যাভ আ ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লথ। এই বাক্যের ভেতরে যদি আপনাকে বলা হয় হ্যাভ একটি ভার্ব এবং ওয়াশ হচ্ছে একটি ভার্ব, যদি আপনাকে বলা হয় এই দুটো ভার্বের মধ্যে আপনি কোনটিকে ফাইনিট ভার্ব বলবেন, এই দুটো ভার্বের মধ্যে আপনি কোনটিকে ফাইনিট ভার্ব বলবেন, এটা আপনারা লিখে আমাকে জানান। আপনি কি হ্যাভ কে ফাইনিট বলবেন নাকি আপনি ওয়াশ কে ফাইনিট বলবেন? ওকে, হ্যাঁ, নওগাঁ সরকারি কলেজ তো অবশ্যই আছে, আমি নওগাঁতে ছিলাম, গত রোববার নওগাঁতে ছিলাম। ওকে,
হ্যাঁ, আপনি একটু আমাকে জানিয়ে দেন হ্যাভ এবং ওয়াশের মধ্যে কোনটিকে আমরা ফাইনিট ভার্ব বলবো। হ্যাভ এবং ওয়াশের মধ্যে কোনটিকে আমরা ফাইনিট ভার্ব বলবো, একটু আমাকে লিখে জানিয়ে দেন। আমরা হ্যাভ কে ফাইনিট বলবো নাকি আমরা ওয়াশকে ফাইনিট বলবো? খুব দ্রুত। ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনারা কোন কলেজ থেকে বলছেন আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছি আপনারা অনেক বেশি কলেজের কথা বলছেন। এটার থেকে বড় কথা হচ্ছে আমরা আমরা সব একসাথে। আচ্ছা, একজনে বলেছেন, পূজা সাহা বলেছেন হ্যাভ হচ্ছে ফাইনিট, আর রাজন ইসলাম বলেছেন ওয়াশ, রাজন ভাই বলেছেন ওয়াশ হচ্ছে ফাইনিট। বাহ, রাজন ভাইয়ের পুরো ছবি, পুরো ভাবি সহ বোধহয় ছবি দেয়া আছে, কংগ্রাচুলেশনস। ওকে, আর এখানে অনেকে, রাজু ভাই বলেছেন হ্যাভ, রেজওয়ান বাবু ভাই বলেছেন হ্যাভ। ওকে, একজনে বলেছেন থ্যাংক ইউ বড় ভাই। ভাই থ্যাংক ইউ তো কোনো এখানে ফাইনিট ভার্ব না। আচ্ছা, আমি একটু মজা করি ক্লাসে, সো অন্যভাবে নেবেন না। থ্যাংক ইউ কিন্তু কোনো ভাই ফাইনিট ভার্ব না, সো ওটা বাদ দিই আমরা। ওটা অন্য কথা, থ্যাংক ইউ তো অবশ্যই আমরা ভার্ব হিসেবে অন্যভাবে ব্যবহার করতে পারি। সো হ্যাভ ফাইনিট অনেকে বলছেন, বাট আমরা একজনে কেবল বলেছেন হচ্ছে আমার ওয়াশ হচ্ছে ফাইনিট, বাট এটা ভুল বলেছেন আপনারা। শোনেন, যিনি ওই একটা ভাইয়া বোধহয় একটু ভুল উত্তর দিয়েছেন। হ্যাভ কে আমরা বলবো হচ্ছে ফাইনিট ভার্ব, আর ওয়াশ কে আমরা বলবো হচ্ছে কি বলি ভাই, নন ফাইনিট ভার্ব বলবো। আবারও বলছি, হ্যাভ কে আমরা বলবো ফাইনিট ভার্ব, ওয়াশ কে আমরা বলবো হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই দুটো কারণ। প্রথম কারণটা আপনি বলবেন, যেমন ধরুন আপনি যদি এই বাক্যটিকে ঘুরিয়ে লেখেন, আপনি আই এর জায়গায় যদি লেখেন হি, তাহলে দেখেন হি এর পর লিখবেন হ্যাজ এ ওয়াশিং মেশিন, আবার এখানে লিখবেন ওয়াশ মাই ক্লথ। এখন দেখুন তো, আপনি আই এর জায়গায় যখন আপনি হি লিখেছেন, আপনি কিন্তু হ্যাভ এর জায়গায় বানিয়েছেন হ্যাজ, কিন্তু আপনি ওয়াশের জায়গায় কিন্তু আপনি আর টু ওয়াশ করেন নাই, আপনি কিন্তু ওয়াশই করেছেন। তার মানে দেখেন, সাবজেক্ট পরিবর্তনের সাথে পরিবর্তন হচ্ছে কার বলেন, এই হ্যাভের পরিবর্তন হচ্ছে না কার বলেন, এই ওয়াশের পরিবর্তন হচ্ছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটি বাক্যের ভেতরে যখন ভাইয়া দুটি ভার্ব আছে, প্রথম ভার্বটিকে আপনি বলবেন ফাইনিট ভার্ব, দ্বিতীয় ভার্বটিকে আপনি বলবেন নন ফাইনিট ভার্ব। আরো সহজ কথা হচ্ছে, দেখুন এই আই হচ্ছে সাবজেক্ট, আই এর থেকে কে কাছে কে দূরে, এই হ্যাভ হচ্ছে কাছে আর ওয়াশ অনেক দূরে। সো যেটা দূরের ভার্ব সেটাকে আমরা বলবো নন ফাইনিট, যেটা কাছের ভার্ব সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনিট। আচ্ছা, এরপরে আসেন, আপনাদের এখানে আমি আরেকটু আপনাদের ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করা ট্রাই করছি আমি, আপনি আরেকটু থাকেন। এই ফাইনিট নন ফাইনিট চেনার জন্য আরেকটা ওয়ে আছে, খেয়াল করেন। সেটা হচ্ছে নন ফাইনিট ভার্বকে, এই বাক্যটা দিয়ে কিছু কোশ্চেন আপনাদের মনে অলরেডি চলে এসেছে, আপনাদের মনে অবশ্যই চলে এসেছে এই বাক্যটা দেখে যে ভাইয়া ওয়াশ কিভাবে নন ফাইনিট হলো। এর অনেকগুলো কারণ আপনাদের মনে মনে আসছে, আমি দেখাচ্ছি একটু পরে, এর ব্যাখ্যাটা আমি দিব। নন ফাইনিট ভার্ব কে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জেরান্ড, একটু মনোযোগ সহকারে দেখবেন। একটা হচ্ছে জেরান্ড, যেটা আমাদের জাতীয় সমস্যা। আমরা জেরান্ড পার্টিসিপল নিয়ে এত বেশি আমরা মাতামাতি করি, এত বেশি চিন্তা করি, যে আসলে হয়ে গেছে কি, মানে ওই গ্রামারের মধ্যে না জেরান্ড পার্টিসিপল, মানে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যে মাতামাতিটা হয়, এরকম আসলে অন্য কোনো টপিক নিয়ে আমার মনে হয় না এত বেশি মাতামাতি হয়। ওকে, আজকে এটা আমরা চেষ্টা করবো সলভ করার জন্য। তো নন ফাইনিট ভার্ব হচ্ছে জেরান্ডকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সরি শুধু পার্টিসিপল নন ফাইনিট, যেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটিকে আমরা একত্রে বলতে পারি হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমি আরেকবার বলছি, জেরান্ডকে আমরা বলবো হচ্ছে নন ফাইনিট ভার্ব। ওকে, পার্টিসিপলকে আমরা বলবো হচ্ছে নন ফাইনিট ভার্ব। ওকে, আরেকটা হচ্ছে ইনফিনিটিভকে আমরা বলবো হচ্ছে নন ফাইনিট ভার্ব। আচ্ছা, অনেকে বলছেন শেয়ার দিয়েছি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাইয়া, শেয়ার দিবেন কি দিবেন না সেটা পরের কথা, আমরা এখন ক্লাস করছি। সো ক্লাসটি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আগে শিখি, আগে আমরা একটি ভালো জায়গাতে যাই, তাহলে আমরা অন্যকে ভালো জায়গাতে নিয়ে আসতে পারবো। ওকে ওকে, জেরান্ড কি আমরা একটু বলি। জেরান্ডের চেহারা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি হয় সেটাকে আমরা বলি হচ্ছে জেরান্ড। এটা আমরা সবাই মোটামুটি জানি, যদিও বা এছাড়াও জেরান্ডের চেহারা কিন্তু হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। পার্টিসিপল এটা আবার তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। স্যার বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটি কি ভাই? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে যখন আপনি দেখবেন ডি অথবা টি অথবা ইএন অথবা এনই এগুলো যুক্ত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা আমরা সবাই জানি। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং এর সাথে যখন V3 হয়, অর্থাৎ হ্যাভিং এর সাথে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেটাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। জাস্ট শেষ, এগুলো খুব সহজ কথা। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্বের বেস ফর্মকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখন আমাদের যে কথা সেটা হচ্ছে এই জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটিকে একত্রে আমরা বলবো হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই তিনটি ছাড়া বিবিএস ভার্ব আমরা বলবো বিবিএস ভার্ব মানে কি বাদ বাকি সব ভার্ব।
অর্থাৎ বাকি যত সব ভার্ব আছে সব ভার্বকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সহজ করে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে জেরানকে আমরা বলবো নন ফাইনাইট, পার্টিসিপলকে আমরা বলবো নন ফাইনাইট, ইনফিনিটিভকে আমরা বলবো নন ফাইনাইট, এই তিনটিকে আমরা একত্রে বলবো নন ফাইনাইট ভার্ব। এছাড়া বাদ বাকি যত সব ভার্ব আছে সবাইকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আপনার ওই যে কোশ্চেনটা মনের মধ্যে ছিল যে ভাই এই যে আই হ্যাভ আ ওয়াশিং মেশিন, এই যে আপনার একটি কোশ্চেন আমি আপনাকে করেছিলাম আপনাদেরকে, আই হ্যাভ আ ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লথ। এবার আপনার একটা প্রশ্ন যে ভাই এখানে আপনি হ্যাভ কে বলেছেন ফাইনাইট, খুব ভালো, কোনো প্রবলেম নেই। ওয়াশ কে বলেছেন নন ফাইনাইট, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই ওয়াশ তো জেরান না, ভার্বের সাথে আইএনজি হয় নাই, হয়েছে না? এই ওয়াশের সাথে দেখুন তো ডি যুক্ত হয়েছে বা টি যুক্ত হয়েছে বা ওয়াশড হয়েছে না, এটা হয়নি। আচ্ছা ভাই এর আগে তো টুটাও আমি দেখতে পাচ্ছি না, তাহলে এই ওয়াশটি না জেরান্ড না পার্টিসিপল, আবার ইনফিনিটিভের মতো দেখায় না, ইনফিনিটিভের মতো দেখতে মনে হচ্ছে না, তাহলে এই ওয়াশকে আমরা কেন নন ফাইনাইট বললাম? এর উত্তরটা হচ্ছে, একটু মনে রাখবেন আপনারা, এর উত্তরটা হচ্ছে এইখানে এই বাক্যের ভেতরে এই ওয়াশকে বলবো আমরা বেয়ার ইনফিনিটিভ। আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাচ্ছি, একটু থাকবেন লাইনে। বেয়ার ইনফিনিটিভ, ভাই বেয়ার ইনফিনিটিভটা কি? এই বেয়ার ইনফিনিটিভ বলতে হলে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগবে, যদিও বা আজকে ওই ক্লাস নিচ্ছি না, আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, এটা অবশ্যই আমি ক্লাসে আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি অবশ্যই বলবো, নেক্সট না যখন এই ক্লাসটি আমাদের যখন আসবে তখন বলবো। সেটা হচ্ছে যে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, আপনি জানেন ইনফিনিটিভ হলো টু যুক্ত ভার্বের বেস ফর্ম, টু যুক্ত ভার্বের বেস ফর্ম হলে তাকে আপনি বলেন ইনফিনিটিভ। আর বেয়ার মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম ঠিক হবে, তবে টুটাকে আপনি লিখবেন না, টুটা থাকবে উজ্জ্বল, দেখা যাবে না। যেমন ধরুন আপনাকে সহজ করে বুঝাচ্ছি, যেমন ধরুন চাঁদ, বলুন তো চাঁদ কখন থাকে আকাশে? বলেন, চাঁদ ভাই রাতেও থাকে, চাঁদ ভাই দিনেও থাকে। তো রাতে দেখা যাচ্ছে না কেন? কারণ রাতে চাঁদের থেকে আরো একটি উজ্জ্বল নক্ষত্র আমাদের কাছে আসে যার নাম সূর্য, এই সূর্যের কারণে চাঁদকে দেখা যায় না, তবে চাঁদ আছে দিনের আকাশে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। একইভাবে বেয়ার ইনফিনিটিভের ব্যাপারটা হচ্ছে এখানে একটি টু আছে, লেখা যাবে না, তবে আপনাকে বিশ্বাস করতে হবে টু নামে একটি শব্দ এখানে আছে। তাহলে বেয়ার ইনফিনিটিভের ব্যাপারটা হচ্ছে, বেয়ার ইনফিনিটিভ হলো টু ছাড়া ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যে ভার্বের বেস ফর্মের আগে একটি টু উজ্জ থাকে, এটাকে আমরা বলি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে এই বাক্যটা কি ঘটেছে? আই হ্যাভ আ ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লথ, এর বাক্যটার মূলত ছিল এরকম করে, আই হ্যাভ আ ওয়াশিং মেশিন টু ওয়াশ মাই ক্লথ। এই টুটাকে আমরা বলবো না, তবে আমাদের বিশ্বাস করতে হবে এখানে কি টু উজ্জ আছে। তাহলে আপনারা বলুন ইনফিনিটিভ হোক কি বেয়ার ইনফিনিটিভ হোক, যাই হোক না কেন, ইনফিনিটিভ হলে তাকে আমরা বলবো কি বলি ভাই? নন ফাইনাইট ভার্ব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিনা কথাটা? সবথেকে বড় কথাটা হচ্ছে যে আমরা যখন দেখবো একটি বাক্যের ভেতরে এইভাবে দেয়া আছে যে ভার্বের আগে একটি সাবজেক্ট আছে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, যে ভার্বের আগে সাবজেক্ট নেই সেটাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার আসেন আপনাদেরকে আমি আরেকটু সামনে নিয়ে যাচ্ছি, আরেকটু সামনে আপনাদেরকে নিয়ে যাই, যেখানে আমরা একটু কথাবার্তা চালাবো। সেটা হচ্ছে কি, যেমন ধরুন বললাম, খুব চমৎকার করে রিল্যাক্স খেয়াল করবেন, আপনাদেরকে আমি এই কোশ্চেনটা একটু ডিপের কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষা এভাবে করে আসে না, তবে মাঝে মাঝে আপনাদেরকে খুব বিভিন্ন সময় পীড়া দেয়, এইসব কোশ্চেন মাঝে মাঝে মনের মধ্যে আসে বিভিন্ন সময় যে ভাই এটা কি হবে, এজন্য বলছি। আই গো, আবার বললাম হচ্ছে আই শ্যাল গো। আচ্ছা, এখন আপনার একটা মনে প্রশ্ন আসে না স্যার, এখানে ভাই এই আই গো একটা ভার্ব, শ্যাল গো দুইটা ভার্ব, এখন আপনি বলেন এই বাক্যে প্রথম বাক্যে আই গো, এখানে তো আমরা এটাকে ফাইনাইট ভার্ব বলবো, কোনো সমস্যা নাই। কারণ কি বলেন? কারণ হচ্ছে এখানে গো না জেরান্ড, গোটা হচ্ছে না পার্টিসিপল, গোটা হচ্ছে না ইনফিনিটিভ, তাহলে এটাকে আমরা বলবো ফাইনাইট। সহজ কথা, আরো সহজে হচ্ছে ভাই এর আগে একটা সাবজেক্ট আছে তাই এটা গোটাকে আমরা বলবো ফাইনাইট। কিন্তু কে যেন কয়েকদিন আগে আমি ক্লাস নিচ্ছিলাম, সেখানে উনি একটা প্রশ্ন আমাকে করেছিলেন যে আই শ্যাল গো এই বাক্যের মধ্যে কোনটাকে ফাইনাইট বলবো কোনটাকে নন ফাইনাইট বলবো। যদিও বা এই কোশ্চেনটা খুব একটা যৌক্তিক কোশ্চেন নয়, যদিও বা এটা লজিক্যাল কোশ্চেন না, তারপরেও যেহেতু ওনার মনে এসেছে তাই আমি উত্তরটা ওনাকে দিয়ে দিয়েছি। এখন আপনারা একটু আমাকে বলেন আপনাদের কি মনে হয় আই শ্যাল গো, এই শ্যাল গো এর মধ্যে কোনটাকে আমরা ফাইনাইট বলবো কোনটাকে আমরা নন ফাইনাইট বলবো? শ্যালকে আমরা ফাইনাইট না নন ফাইনাইট বলবো? গোকে আমরা ফাইনাইট নাকি নন ফাইনাইট বলবো? একটু আমাকে একটু কাইন্ডলি আপনারা লিখে আমাকে জানিয়ে দেন, আপনারা একটু লিখে আমাকে জানিয়ে দেন আই শ্যাল গো এর ভেতরে আমরা কোনটিকে ফাইনাইট বলবো কোনটিকে আমরা নন ফাইনাইট বলবো। প্লিজ আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি।
আপনি একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, আমি একটু কমেন্টের জন্য অপেক্ষা করছি আপনাদের। আমরা আই শ্যাল গো, এখানে কোনটিকে ফাইনিট বলবো কোনটিকে নন ফাইনিট বলবো, যদিও বা কোশ্চেনটি কিন্তু খুব একটা অতটা গ্রহণযোগ্য কোশ্চেন না, তারপরেও কেন করছি, কজ অনেক সময় আপনাদের মনে এটা আসে যে ভাই এই শ্যাল গো আমরা এই দুটো ভার্বের মধ্যে কোনটাকে আমরা ফাইনিট বলবো। শাহাদাত ভাই চমৎকার উত্তর দিয়েছেন, শ্যাল হলো ফাইনিট। চমৎকার শাহাদাত ভাই, শ্যাল হলো ফাইনিট। ওকে, তাহলে আমি শাহাদাতের কথা দিয়ে আগাচ্ছি। শ্যাল হলো ফাইনিট, গো হচ্ছে কি বলো ভাই, বলেন ভাই নন ফাইনিট। এখন প্রশ্ন হচ্ছে শাহাদাত ভাই, আপনি এই গোকে নন ফাইনিট আপনি কেন বললেন? গোকে নন ফাইনিট আপনি কেন বললেন? কারণটা হচ্ছে, উত্তরটা এভাবে দিবেন, দুটো উত্তর। প্রথম হচ্ছে শ্যালের পরে কেন গো এসছে এর ব্যাখ্যাটা আমাকে আগে জানতে হবে। আপনারা একটা কথা কিন্তু সারা জীবন পড়ে এসেছেন যে ভাই মোডালের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়, পড়ে আসছেন কি না বলেন? মডালের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়, আপনারা পড়ে এসছেন তো পড়ে, গুড। প্রশ্ন হচ্ছে মডালের পরে ভার্বের বেস ফর্মটা কেন হয় ভাই? কারণ হচ্ছে প্রত্যেকটা মডেলের পরে একটি টু উজ্জ থাকে। আবারও বলি, বলেন প্রত্যেকটি মডেলের পরে কি উজ্জ থাকে বলেন ভাই? টু উজ্জ থাকে। ওই যে বললাম, তার মানে এই গোটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আবারও বলি, তাহলে এই গোটা কি বলি ভাই? বেয়ার ইনফিনিটিভ। এই শ্যালটি হচ্ছে আমার মডাল ভার্ব, আর মডেলের পরে যে গোটি আছে, গোয়ের আগে একটি টু উজ্জ আছে, এটাকে আমরা বলতে পারি বেয়ার ইনফিনিটিভ। ওই দিক থেকে আমরা বলবো গো হচ্ছে নন ফাইনিট, আর শ্যাল হলো কি বলি ভাই? ফাইনিট। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনারা কি আমার এই কথাটি বুঝতে পারছেন কিনা? আপনাদের কথা কি মোটামুটি বোঝা হয়ে গেছে? তাহলে আসেন, এখানে আপনাদের তাহলে মূল কথাটা বোধহয় আমি বুঝাতে পেরেছি যে ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি, এটুকু আমরা এতক্ষণ ধরে বুঝলাম। এর মধ্যে একটা ঝামেলা তৈরি অলরেডি হয়েছে আমাদের, জেরান্ডের সাথে প্রেজেন্ট পার্টিসিপলের ঝামেলা, সেটা আমরা দূর করছি। তাহলে প্রথম কথা আমি আবার একটু ক্লিয়ার করে যাচ্ছি। ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্বটি সাবজেক্ট এবং টেন্সের কারণে যার পরিবর্তন হয়ে যায়, সেটাকে আমরা বলবো ফাইনিট। নন ফাইনিট বলবো কাকে? নন ফাইনাইট বলবো হচ্ছে সাবজেক্ট বা টেন্সের কারণে যার পরিবর্তন হয় না, তাকে বলবো নন ফাইনাইট ভার্ব। একইভাবে যে ভার্বটির আগে একটি সাবজেক্ট লাগে, অর্থাৎ যার আগে সাবজেক্ট থাকে, সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। সাবজেক্ট উল্লেখ থাক বা উজ্জ থাক, যে কোনো ভাবে থাকবে। আর নন ফাইনাইট ভার্ব যার আগে কোনো সাবজেক্ট থাকবে না, সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। আরো সহজে বলতে পারি, একটি বাক্যের ভেতরে সাধারণত প্রথম ভার্বটি হয় ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে প্রথম ভার্বটি ফাইনাইট, সাবজেক্টের পরে পরের ভার্বটি, দ্বিতীয় ভার্ব বা তৃতীয় ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরো যদি সহজ করে বলতে চান, সেটা হচ্ছে এরকম করে আপনি বলবেন যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ যখন আপনি এই চারটা যখন আপনি দেখবেন, ভার্বের যখন ধরন আপনি চারটা দেখবেন যে ভার্বের সাথে আইএনজি আছে, অথবা ভার্বের সাথে ডি অথবা টি অথবা ইএন বা এনই আছে, অথবা যখন আপনি দেখবেন হচ্ছে টু যুক্ত ভার্বের বেস ফর্ম আছে, এইগুলো যখন দেখবেন ভার্বের স্ট্রাকচার, সেটাকে আপনি বলবেন হচ্ছে নন ফাইনাইট। এছাড়া সকল ভার্বকে আপনি বলবেন হচ্ছে ফাইনাইট। এখন আসেন, আমরা ছিলাম কোথায় বলুন তো? আমরা ছিলাম হচ্ছে ফ্রেজের সংজ্ঞায় ছিলাম। অর্থাৎ ফ্রেজের মূল সংজ্ঞাটা কি? ফ্রেজের সংজ্ঞা হচ্ছে যে অংশের ভেতরে সাবজেক্ট ভার্ব একত্রে থাকবে না তাকে বলবো ফ্রেজ, আর যে অংশের ভেতরে সাবজেক্ট ভার্ব একত্রে থাকবে তাকে আমরা বলবো কি বলি ভাই? ক্লজ। যেমন ধরুন আমরা যখন বললাম এভাবে করে যে আফটার বললাম গোয়িং টু কলেজ I saw him. ওকে, এখন দেখেন, বা I saw him না দিয়ে আরেকটি নাম আপনি যুক্ত করতে পারেন। এখানে অনেক কথা আছে, আফটার কেন প্রেপোজিশন, এইটা কেন প্রেপোজিশনের কাজ করছে, অনেক সময় অনেক আপনাদের প্রবলেম হয়। আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমি অনেক খুশি হব। যেমন ধরুন ওয়াইলের পরে অনেক সময় ভার্বের সাথে আইএনজি হয়, সেই বাক্যের ওয়াইল কি প্রেপোজিশন নাকি কনজাংশনই থাকবে, এর চমৎকার ব্যাখ্যা আমি অন্য ক্লাসে দিয়েছিলাম যে ওয়াইলের পরে ভার্বের সাথে যতই আইএনজি আসুক না কেন, ওই ওয়াইল কিন্তু কখনো প্রিপোজিশন হয় না, ওয়াইল কিন্তু কনজাংশনই থাকে, কারণ ওয়াইলের পরে সাবজেক্ট এবং বি ভার্ব উজ্জ থাকে। যাক, এটা পরে বলবো আমরা। তাহলে আসেন, আফটার গোয়িং টু কলেজ, এই যে বাক্যটা আমরা বললাম, এই বাক্যটা বা এই যে অংশটি বললাম, বাক্যের যে একটি অংশ, আই স হিম এই একটি অংশ। এবার তাহলে আপনারা একটু আমাকে বলে দেন, এই দুটো অংশের মধ্যে আমরা কোনটিকে ফ্রেজ বলবো, কোনটিকে আমরা ক্লজ বলবো? খুব ইজি। দেখেন, আফটার গোয়িং টু কলেজ, এই তিনটির মধ্যে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছেন? না স্যার, কোনো সাবজেক্ট নেই। কোনো ফাইনাইট ভার্ব আছে? না। তবে একটি নন ফাইনাইট ভার্ব আছে। কি আছে বলি? একটি নন ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটাকে আমরা গোয়িংটাকে বলতে পারি নন ফাইনাইট। কোন নন ফাইনাইট? এটাকে আমরা বলবো জেরান্ড। কেন জেরান্ড সেটা আমি পরে আপনাকে বুঝাচ্ছি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ, আর এইটাকে আমরা বলবো হচ্ছে এই ক্লজ। বলুন কেন ক্লজ বলবো? কারণ এই আই হচ্ছে সাবজেক্ট আর স হলো তার ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একত্রে আছে, তাই তাকে আমরা বলবো হচ্ছে ক্লজ। ওকে, এটুকু আমরা বুঝতে পেরেছি, এখানে কোনো সমস্যা আমাদের নেই। এবার আসেন,
জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে একটু ঝামেলা আপনাদের আছে, যে প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা, প্রেজেন্ট পার্টিসিপল দেখতে অনেকটা হচ্ছে জেরান্ডের মতোই হয়। সুতরাং কোনটিকে আমরা জেরান্ড বলবো, কোনটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, তার একটি ছোট্ট আলোচনা আপনাদের দরকার আছে আমার মনে হয়। ওটা একটু আলোচনা আমরা করে সামনে যাব। তাহলে সবাই একটু খাতায় এভাবে লিখে ফেলেন যে জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, আমরা কোনটিকে জেরান্ড বলবো, কোনটিকে হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, তাই একটু আমরা বুঝে আসার চেষ্টা করছি। সবাই লেখেন জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। প্রথম কথা হচ্ছে জেরান্ড এটা ভার্বের সাথে আইএনজি হয়, খুব ভালো। প্রেজেন্ট পার্টিসিপল এটাও ভার্বের সাথে আইএনজি, খুব ভালো, ঠিক আছে। এখন চলুন আমরা বাক্যের ভেতর থেকে কিভাবে আমরা জেরান্ড বের করব, কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটি বের করব। আসেন, আমরা এটা বোধহয় সবাই জানি জেরান্ড কার কাজ করে ভাই, জেরান্ড হচ্ছে নাউনের কাজ করে। এটা বোধহয় আমরা বই, বিভিন্ন পুস্তকে আমরা দেখেছি, আমরা শিখেছি। প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে স্যার? প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে হচ্ছে ভাই অ্যাডজেক্টিভের কাজ করে, এটা আমরা পড়েছি, শিখেছি। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে জেরান্ড যে কেবল নাউনের কাজ করে ব্যাপারটা কিন্তু এমন নয়। জেরান্ড একাধারে নাউনের কাজ করে, আবার জেরান্ড একাধারে ভাই অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। আবার প্রেজেন্ট পার্টিসিপল যেমন অ্যাডজেক্টিভের কাজ করে, এই প্রেজেন্ট পার্টিসিপল আবার একাধারে সে অ্যাডভার্বের কাজও করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল একাধারে ভাই প্রিপজিশনের কাজও করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল একাধারে মাঝে মাঝে কখনো কখনো সেটা আবার কনজাংশনের কাজও করতে পারে। আমি আপনাদের প্রত্যেকটা দেখাচ্ছি কিভাবে সেটা অ্যাডজেক্টিভ হয়, কিভাবে অ্যাডভার্ব হয়, কিভাবে প্রিপজিশন হয়, কিভাবে সেটা কনজাংশন হয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা জেরান্ড হয় হচ্ছে নাউনের কাজও করতে পারে, অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অ্যাডভার্বের কাজ করতে পারে, প্রিপজিশনের কাজ করতে পারে, মাঝে মাঝে আবার সে কনজাংশনের কাজও মাঝে মাঝে সে করতে পারে। তাহলে ভাই এগুলো আমরা কিভাবে বের করব, আমরা কোন ওয়েতে বের করব বাক্যের ভিতর থেকে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? আচ্ছা আসেন, আমরা অনেকগুলো রাজন ভাই বুঝতে পেরেছি, রাজন ভাই অনেকগুলো কমেন্ট করছেন একের পর এক। বাট এখন আমরা একটু ক্লাসের মধ্যে একটু সময় দিব, কজ দ্যাট ক্লাসটি আমাদের খুব গুরুত্বপূর্ণ। সো আমরা একটু ক্লাসের মধ্যে একটু থাকার চেষ্টা করবো, কেমন? হ্যাঁ, অবশ্যই আপনাদের নওগাঁটা খুবই সুন্দর, নওগাঁ জেলাটা আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের সাব্বির হোটেলের খাবার অসাম, সাব্বির হোটেলের খাবারটা খুব ভালো লেগেছে ভাই, খুব চমৎকার, দুপুরের খাবারটা খুব ভালো। ওকে, সামনে আসেন তাহলে। তো যে কথাটা বলছিলাম যে জেরান্ড এটা নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। এবার কয়েকটি বাক্য দিয়ে আমরা সলভ করবো। আসেন, শর্টকাট, এতক্ষণ আমরা দেখলাম কার কার কাজ করে জেরান্ড পার্টিসিপল, আমরা শর্টকাট দেখি। পাশে নিচে লিখে রাখেন, জেরান্ডের পাশে লেখেন সাধারণত, লেখেন জেরান্ডকে লেখেন ইট দিয়ে লেখেন পরিবর্তন করা যাবে। লেখেন, আমি অনেকগুলো ক্রাইটেরিয়া বলবো, তবে তার মধ্যে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা নেবেন। তাহলে আপনারা বলেন জেরান্ড সাধারণত ইট দিয়ে জেরান্ডকে পরিবর্তন করা যায়। এদিকে আসেন, লেখেন প্রেজেন্ট পার্টিসিপলকে সাধারণত ইট দিয়ে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় না। এটা যদিও একটা খুবই সিলি কথা, এই কথাটা খুবই সিলি একটি কথা, এছাড়া অনেক কথা আছে আমরা দেখব। তো প্রাথমিক পর্যায়ের কথাটা দিয়ে আমরা শুরু করছি যে জেরান্ড হচ্ছে এমন একটি ভার্বের সাথে আইএনজি, যে ভার্বের সাথে আইএনজি কে আপনি ইট দিয়ে পরিবর্তন করলে একটি বাক্য হয়ে যায়। অর্থাৎ ওই ভার্বের সাথে আইএনজি কে যদি আপনি ইট দ্বারা রিপ্লেস করে দেন, তাও একটি বাক্য আপনি তৈরি করতে পারবেন। যেমন ধরুন আপনারা বললেন, আপনি সহজ একটি উদাহরণ দিচ্ছি, বললাম আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটা পছন্দ করি। আচ্ছা দেখুন তো, আই লাইক সুইমিং কে যদি আপনারা বলেন সুইমিং কি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, খুব স্বাভাবিক আপনি বলতে পারেন আই লাইক ইট। দেখেন ইট দিয়ে পরিবর্তন আপনি করতে পারেন কিনা, আই লাইক ইট একটি বাক্য হয়ে যায়। হ্যাঁ স্যার, একটি বাক্য হয়ে যায়। তা আই লাইক ইট যেহেতু বাক্যটি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই সুইমিং কে বলতে পারি আমরা হচ্ছে জেরান্ড, খুব স্বাভাবিক। একইভাবে যদি আমরা ঘুরিয়ে কথাটাকে বলি যে সুইমিং ইজ গুড ফর হেলথ, কি বললাম বলুন? সুইমিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের জন্য ভালো। যদি আপনি বলেন ইট ইজ গুড ফর হেলথ, তা দেখেন তো বাক্যটি হয়ে যাচ্ছে। যদি আপনি বলেন যে ইট ইজ গুড ফর হেলথ, ইহা বা এইটি স্বাস্থ্যের জন্য ভালো, তা কিন্তু বাক্যটি হয়ে যায়। তার মানে এই ভার্বের সাথে আইএনজি কে আপনি ইট দ্বারা পরিবর্তন করলেও বাক্যটি হয়ে যায়, বিধায় আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে জেরান্ডের কাজ করছে। এটা খুবই সিলি একটা কথা, এর থেকেও আরো বড় বড় কথা আছে যেটা আমরা একটু পরে বলতে যাচ্ছি। ওকে, এরপরে আসেন আপনারা, এরপরে আপনারা একটু সামনে আগান।
পাবলিকিয়ান পরিবার অ্যাডজেক্টিভের একটা উদাহরণ, হ্যাঁ এই যে তাজমিউর রহমান তাজদুল ভাই উনি বলেছেন যে জেরান যে অ্যাডজেক্টিভের কাজ করে তার একটি উদাহরণ আপনি দিবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এই যে এখনই দিতে যাচ্ছিলাম, এখন এই যে পরবর্তী উদাহরণটাই দিচ্ছি আপনারটা। তাহলে ইট দ্বারা পরিবর্তন করা যায় জেরান, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা এখন সামনে যাই। ওকে, আপনাদের অনেকগুলো প্রশ্ন মনে মনে চলে আসছে অলরেডি। আমি জানি আপনারা ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে বিধায় আপনারা কোশ্চেনগুলো আপনাকে করতে পারছেন না, যেগুলো আসলে মুখে করা যাচ্ছে না, বাট আপনারা আমাকে ফোনে ফোনে করতে পারেন, আপনারা চাইলে আমাকে এসএমএস এ করতে পারেন, আমি এসএমএস আপনাকে উত্তর দিব, কোনো প্রবলেম নেই। যে যার মধ্যে একটা প্রশ্ন আপনার মনে মনে আসছে যে ভাই, যে আমরা যেহেতু জানি জেরান নাউনের কাজ করে বা অ্যাডজেক্টিভের কাজ করে, যদি পরীক্ষাতে আসে সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিংকে আন্ডারলাইন করে যদি বলা হয় সুইমিংকে আপনি জেরান বলবেন নাকি নাউন বলবেন, অপশন এতে দেওয়া আছে জেরান, অপশন বিতে দেওয়া আছে নাউন, তাহলে আমি কোনটাকে আনসার করবো? জেরানও তো আনসার হয়, নাউনও তো আনসার হয়। এর ব্যাখ্যা আমি ক্লাসের শেষের দিকে দিব, একটু মনে করিয়ে দিবেন আমাকে। তাহলে আসেন, বললাম যেমন ধরেন বললাম যে আ সুইমিং পুল, খেয়াল করেন সবাই, আ সুইমিং পুল is a sign of aristocracy. A swimming pool is a sign of aristocracy. অর্থ হচ্ছে সুইমিং পুল হলো আভিজাত্যের প্রতীক। সুইমিং পুল হলো আভিজাত্যের প্রতীক। ওকে, আমি আরেকটি বাক্য আপনাদেরকে দেখাচ্ছি, দুটো বাক্য দেখিয়ে আমরা বোঝাচ্ছি। I saw a swimming boy, আমি একটি সাঁতার কাটা অবস্থা ছেলে দেখেছিলাম। তো দেখেন দুটো বাক্যের ভিতরে সুইমিং আইএনজি আছে, সুইমিং আইএনজি আছে। এখন যে ভাইটি আমাকে প্রশ্ন করেছিলেন ওই ভাইয়ের তাজমিউর রহমান তাজদুল ভাই, আপনি একটু খেয়াল করবেন কষ্ট করে, আমি আপনার সাথে বোধহয় সহমত, আপনি আমার সাথে হবেন বোধহয় ক্লাসের শেষের দিকে। সেটা হচ্ছে আ সুইমিং পুল, দেখুন খেয়াল করুন এখানে পুল নাউন, রাইট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, বয় স্যার এটাও নাউন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। দেখেন এই নাউনের ঠিক আগের ওয়ার্ডটা কি, বাক্যের ভিতরে নাউনের ঠিক আগের ওয়ার্ডটিকে আপনি কি বলবেন? নাউন বলবেন না, আপনি বলবেন অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যের ভিতরে সুইমিংটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ। একইভাবে দ্বিতীয় বাক্যে এই বয়টি হচ্ছে নাউন, তার ঠিক আগের ওয়ার্ডটিকে আপনি এটাও বলবেন, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন দুটো বাক্যের ভেতরে দেখেন সুইমিং কিন্তু কার কাজ করছে বলি ভাই? অ্যাডজেক্টিভের কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ তো জেরান্ডের ভিতরেও আছে, অ্যাডজেক্টিভ তো ভাই প্রেজেন্ট পার্টিসিপলও আছে, তাহলে আমরা কিভাবে বের করব যে কোন অ্যাডজেক্টিভ জেরান্ড, কোন অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল, নাকি আদৌ হয় কিনা? এখন খেয়াল করেন, শর্টকাট ওয়েটা হচ্ছে, একটু মনে রাখবেন, আমি আপনাকে লিখে দিচ্ছি আপনাদেরকে যাতে করে আপনাদের এটা মনে থাকে। এটা আপনারা অনেক জায়গায় পড়েছেন, তারপরেও আমি একটু আমার মতো করে পড়াচ্ছি। মনে রাখবেন নাউন এর আগে ভার্বের সাথে যখন আইএনজি হয়, আবারও বলছি, নাউন এর আগে যখন ভার্বের সাথে আইএনজি হয় তখন দেখবেন এদের মাঝে আপনি ফর দিয়ে বসাতে পারছেন কিনা, এদের মাঝে আপনি ফর দিয়ে কোনো অর্থ প্রকাশ করতে পারছেন কিনা। যদি এদের মাঝে আপনি ফর বসাতে পারেন তবে তাকে আপনি বলবেন হচ্ছে জেরান। আর যদি এদের মাঝে আপনি বি ভার্ব বসাতে পারেন, বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন ইত্যাদি ইত্যাদি। যাক, সহজ করে কথা হচ্ছে যদি এদের মাঝে আপনি কোনো বি ভার্ব বসাতে পারেন তবে সেটাকে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি কোনো ফর বসাতে পারেন তবে আপনি বলবেন জেরান। এখন আপনি চিন্তা করে দেখেন, পুল এবং সুইমিং, আপনি বলেন পুল ইজ সুইমিং, বলেন তো এটা কোনো বাক্য হয়? অর্থবোধক কোনো বাক্য হচ্ছে? পুল ইজ সুইমিং হয় না। কিন্তু যদি আপনি বলেন পুল ফর সুইমিং তাহলে কিন্তু একটা অর্থ দাঁড়ায়। খেয়াল করেন তো, পুল ইজ সুইমিং আপনি কোনো অর্থ করতে পারছেন? পুল ইজ সুইমিং কোনো অর্থ হয় না স্যার, না ভাই, পুল ইজ সুইমিং কোনো অর্থ হয় না। তবে আপনি কিন্তু অর্থ করতে পারেন পুল ফর সুইমিং, সুইমিং করার জন্য পুল, রাইট? তাহলে আপনি ফর যুক্ত করতে পারছেন কিনা? রাইট। তাহলে আপনি এই সুইমিং কে বলবেন এই সুইমিং কাজ করছে কার বলে ভাই? জেরান্ডের কাজ করছে। একইভাবে আপনি এখানে চিন্তা করে খেয়াল করেন, এখানে একটু চিন্তা করে দেখেন যে আ সুইমিং বয়, এবার আপনি বলেন বয় ফর সুইমিং নাকি বয় ইজ সুইমিং। দেখেন তো বাক্য হচ্ছে কিনা, বয় ফর সুইমিং, সুইম করার জন্য বয়, নাকি বয় ইজ সুইমিং, বয় সুইম করছে। হ্যাঁ ভাই, আপনি বলতে পারেন বয় ইজ সুইমিং। তাহলে এই বয় এবং সুইমিং এর ভেতরে আপনি ইজ যুক্ত করতে পারছেন বিধায় আপনি এই সুইমিং কে বলে ফেলবেন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খুবই সহজ কথা। তাহলে মূল কথাটা হচ্ছে এরকম, যখন দেখবেন ভার্বের সাথে আইএনজি আছে, পরে একটা নাউন আছে,
ভার্বের সাথে আইএনজি আছে, পরে একটা নাউন আছে, যখন তাদের মাঝে আপনি ফর যুক্ত করতে পেরে অর্থ প্রকাশ করতে পারবেন সেটা হচ্ছে জেরান। আর যখন তাদের মাঝে আপনি বি ভার্ব দিয়ে একটি বাক্যের মতো করে প্রকাশ করতে পারবেন, যেমন দ্য বয় ইজ সুইমিং, একটা পুরো বাক্য হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আপনি বলবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে খুব সহজ কথা, যখন দেখবেন ভার্বের সাথে আইএনজি আছে আর নাউন আছে, এদের মাঝে ফর যুক্ত করতে পারলে সেটাকে আপনি বলবেন জেরান। আর এদের মাঝে am is আর was were যুক্ত করতে পারলে তাকে আপনি বলবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আপনি দেখেন প্রথম বাক্যে দেখেন সুইমিং অ্যাডজেক্টিভের জায়গায় বসে জেরান্ড হলো, দ্বিতীয় বাক্যে সুইমিং অ্যাডজেক্টিভের জায়গায় বসে ভাই জেরান্ড হলো। তাহলে আপনি বলেন অ্যাডজেক্টিভ ভাই জেরান্ড হতে পারে, অ্যাডজেক্টিভ ভাই প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। এখন আসেন, আপনাকে অনেকে বলবে যে এ সুইমিং পুল তো ভাই এটা কম্পাউন্ড নাউন, আপনি এটাকে এখন কেন অ্যাডজেক্টিভ রূপে বের করলেন? তখন তাকে উত্তর দিবেন ভাই কম্পাউন্ড নাউন মানে কি? কম্পাউন্ড নাউন অর্থ হচ্ছে যে নাউনটি কম্পাউন্ড ভাবে আমার কাছে হয়েছে, তার মানে কি তার মধ্যে অনেকগুলো পার্ট অফ স্পিচ হতে পারে। কম্পাউন্ড নাউনের মধ্যে ভাই অ্যাডজেক্টিভ থাকতেই পারে। আপনাকে প্রশ্ন করা কিন্তু সুইমিং পুল প্রশ্ন করেনি, আপনাকে প্রশ্ন করেছে শুধু সুইমিং। এই শুধু সুইমিংটা কি? সো যখন আপনাকে শুধু সুইমিং প্রশ্ন করবে তখন কিন্তু আপনি পুল সহ উত্তর দিবেন না ভাই, শুধু সুইমিং উত্তর দিবেন। তাহলে সুইমিং পুল বললে একটা নাউন, আর শুধু সুইমিং কি? জেরান্ড। সহজ কথা, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা? সুইমিং পুল এটা একটা নাউন, আর শুধু সুইমিং কি ভাই? জেরান্ড। ব্যাপারটা এরকম। তাহলে এই দেখেন সুইমিং অ্যাডজেক্টিভের কাজ করে সেটা জেরান্ড হচ্ছে, একইভাবে সুইমিং অ্যাডজেক্টিভের কাজ করে সেটা আবার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। এখন আমি আপনাদেরকে কয়েকটা বাক্য দিব, দেখি আপনারা একটু বের করে আমাকে বলবেন যে এটা কি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। দেখি আপনারা কতটুকু ক্লাসটি আমার বুঝতে চেষ্টা করছেন। বললাম হচ্ছে I need a driving license. I need a driving license. আপনারা একটু আমাকে বলেন এই ড্রাইভিং কি আমরা জেরান্ড বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? জেরান্ড হলে আপনারা জি বলবেন, আর প্রেজেন্ট পার্টিসিপল হলে পি বলবেন। দ্যাটস ইট। আপনারা একটু জাস্ট আমাকে বলবেন এই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ড্রাইভিং কি আমরা জি বলবো নাকি পি বলবো? জেরান্ড হলে জি, পার্টিসিপল হলে পি। আপনারা একটু অ্যানসার করেন, আমি একটু অ্যানসারটা দেখি আপনাদের। আর একটা কথা হচ্ছে আমাদের এই ক্লাস আপনারা যত পারেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। শাহাদাত ভাই বলেছেন প্রেজেন্ট পার্টিসিপল, বাবু ভাই বলেছেন প্রেজেন্ট পার্টিসিপল, তাজিদুল ভাই যিনি প্রশ্ন করেছিলেন তিনি অবশ্য বলেছেন জেরান্ড। আচ্ছা, আমরা বিভিন্ন উত্তর পাচ্ছি, কেউ বলছেন পি, কেউ বলছেন জি। রুমন ভাই উত্তর দিচ্ছেন। আচ্ছা, আসাদ ভাই আপনি দুইবার উত্তর দিয়েছেন। রাজন ভাই, রাজন ইসলাম, ও চমৎকার, রাজন ভাই অসাম। রাজন ভাই খুব চমৎকার ভাবে প্রথম থেকে খুব চমৎকার ভাবে আমাদের সাথে জয়েন আছেন আপনি, উত্তরগুলো খুবই সুন্দর। আঞ্জুম আরা স্বপ্না আপু বলেছেন জেরান্ড, ওকে। পূজা সাহা বলেছেন জেরান্ড। আচ্ছা, এখন পূজা সাহা আপু কি বলেছেন, অনিক ভাই কি বলেছেন, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, তার থেকে আমরা ক্লাসে চলে যাই। কেমন মানে আমার কাছে কেমন যেন মনে হয় ভাই ক্লাসের মার্কেটিং এর থেকে মনে হয় পড়ানোটা বেশি দরকার। এটা সত্যি কথা। কেমন কেমন যেন এটা একটু আমি এই ব্যাপারটা একটু কম মানে মনে হয় পারি বা বুঝি, যে পুরো ক্লাসটা পড়ানোই মনে হয় এক ধরনের বোধ হয় ব্যাপারটা, এই পড়ালেই বোধ হয় প্রসার হয় বোধ হয়। তো এখানে অ্যান্সার আপনারা করতে থাকেন ভাই, আমি একবারে পড়ে দেখবো। আপাতত নাম উল্লেখ না করি, আবার কারো নাম উল্লেখ করা হলে দেখবেন কেউ রাগ করবেন। সো এর থেকে বরঞ্চ আমি উত্তর দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন, এটা বেটার। আসেন, তো যারা পার্টিসিপল বলেছেন তারা একটু ভুল করেছেন, এটা হবে জেরান্ড। কেন জেরান্ড হবে খেয়াল করেন, ড্রাইভিং লাইসেন্স। এখন আপনি একটু এটাকে তৈরি করেন তো, দেখেন তো আপনি কি একটা বাক্য তৈরি করতে পারেন? লাইসেন্স ইজ ড্রাইভিং। বলেন লাইসেন্স কখনো ড্রাইভ করতে পারে স্যার? একটু বলেন তো ভাই, লাইসেন্স ইজ ড্রাইভিং কখনো সম্ভব? বলেন লাইসেন্স ইজ ড্রাইভিং সম্ভব না লাইসেন্স ফর ড্রাইভিং? বলেন আপনার মুখে কোনটা সুন্দর আসে, আপনি বলেন। যারা পার্টিসিপল বলেছেন তারা একটু আমাকে চিন্তা করে বলেন যে লাইসেন্স ইজ ড্রাইভিং বলবেন নাকি আপনি লাইসেন্স ফর ড্রাইভিং বলবেন। আপনি তো লাইসেন্স ইজ ড্রাইভিং কিন্তু হয় না, লাইসেন্স ইজ ড্রাইভিং। লাইসেন্স কিভাবে ড্রাইভ করবে স্যার? লাইসেন্স তো ড্রাইভ করার জন্য। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা এই ড্রাইভিংকে বলবো হচ্ছে জেরান, যেহেতু ফর যুক্ত করা যায় তাই সেটাকে আমরা বলবো হচ্ছে জেরান। আপনারা কি আমার কথাটা বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন, বুঝতে পারলে একটু বলবেন, যে কোনো একজন একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। যেমন ধরুন বললাম I saw a বা I saw a crying child. I saw a crying child. এখন আপনারা বলেন ক্রাইংটাকে আপনারা কি বলবেন, জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল?
ক্রাইংটিকে আপনারা কি বলবেন, জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? খুব দ্রুত বলবেন। রাজন ভাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন, কজ লাস্টে কিছু কথা ইনশাল্লাহ এক্সট্রা বলবো, যেটা হয়তোবা সবার খুব ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, এগুলো খুবই কমন কথা, যেগুলো আমরা ক্লাসের লাস্টে গিয়ে কিছু কথা আমরা বলবো ইনশাল্লাহ, যেটা নিয়ে আমরা বাসায় যেতে পারবো। ক্রাইং চাইল্ড, আচ্ছা এখানে আসাইদ, আচ্ছা আপনার নামটা উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, তাই একবার নাম উচ্চারণ করছি না, আপনারা উত্তর দিয়ে রাখেন, আমরা পরবর্তীতে একবারে বলে দেব। সবাই উত্তর দিতে থাকেন, আমি দেখি বা না দেখি সবাই উত্তর দিতে থাকেন, এটা বেটার যে আমরা উত্তর দেই। আচ্ছা, ক্রাইং চাইল্ড, আপনি বলেন তো এটাকে একটা, আপনি কি বলবেন চাইল্ড ফর ক্রাইং, চাইল্ড ফর ক্রাইং বলবেন, নাকি আপনি বলবেন চাইল্ড ইজ ক্রাইং? দেখেন, চাইল্ড ইজ ক্রাইং, শিশুরা কাঁদছে বা শিশুটি কাঁদছে, ইজ দ্বারা প্রকাশ করা যায়, তাহলে আপনি এটাকে বলবেন হচ্ছে এটা কি বলেন, প্রেজেন্ট পার্টিসিপল। আমি বোধহয় আপনাদের এটা বুঝাতে পেরেছি মনে হয়, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এম আই রাইট অর এম আই রাইট? দেখছেন যে কেডি পাঠক বলে না, কেডি পাঠক দেখছেন আপনারা, দেখেন না? ওরে বাপরে বাপ, একসময় যে ভাই কি পরিমাণ নেশা ছিল, কেডি পাঠক না দেখলে তবে ঘুমিয়ে আসতো না নাকি? হ্যাঁ, এরকম হয়েছে না অনেক সময়? আচ্ছা আসেন, এবার আসেন আপনাদের আরেকটা আমি প্রশ্ন দিই, সেটা হচ্ছে বলা হলো রিডিং ইজ লার্নিং। খেয়াল করেন সবাই, রিডিং ইজ লার্নিং, দ্বিতীয় বাক্য বলা হলো যে দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং। আচ্ছা দেখেন, এই দুইটা বাক্য দিয়ে আমরা একটু চেষ্টা করব একটু বোঝার জন্য। লার্নিং এটা একটা আইএনজি, ইন্টারেস্টিং এটা একটা আইএনজি। ওকে, এখন আপনারা বলবেন এই দুইটা বাক্যের মধ্যে কোন আইএনজি কে আমরা জেরান বলবো, কোনটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো? আপনারা একটু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। রিডিং ইজ লার্নিং, এই লার্নিং কে আমরা জেরান বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো নাকি হচ্ছে জেরান বলবো? একটু কাইন্ডলি আমাকে বলবেন। আর আপনারা যথাসময়ে ক্লাস একটু করার ট্রাই করবেন, কারণ থ্যাংক ইউ রাজন ভাই। না সত্যি কথা রাজন ভাই, আমার খুব ভালো লাগছে, আমার অত্যন্ত ভালো লাগছে, কজ ভাই পড়ানোর মতো আনন্দ ভাই পৃথিবীতে আর কিছু হইতে পারে না। মনে হয় পড়ানোই অনেক মজা হয়, যতক্ষণ পড়াবো ততক্ষণই ভালো লাগে। এটা যেদিন ক্লাস থাকে ওদিন মনে হয় ভাই আজকে আমাদের একটা হুদাই দিন চলে গেল। তো যাক, আমি খুব আপনাদের সাথে খুব আচরণ করছি, অনেক সময় কর্পোরেট আচরণ করতে পারছি না, তো এটাকে অন্যভাবে নেবেন না। আচ্ছা, একজনে বলেছেন লার্নিং হচ্ছে পার্টিসিপল, একজন ভাই বলেছেন, ওনার নাম হচ্ছে আপনার আর এস রুমন ভাই, বলেছেন লার্নিং পার্টিসিপল। হ্যাঁ, আর কিছু? রিডিং ইজ লার্নিং এটা হচ্ছে জেরান, আমাকে শাহাদাত ভাই বলেছেন রিডিং ইজ লার্নিং জেরান। আমরা দুটো উত্তর পেয়ে গেছি। তাহলে ইন্টারেস্টিংটাকে কি বলবো আমরা, একটু খেয়াল করি সবাই। আপনার উত্তর দেন, আমি কয়েকটা উত্তর দেখতে যাচ্ছি। তাজিদুল ভাই খুব চমৎকার উত্তর দিয়েছেন। তাজিদুল ভাই উনি বেশ ঘাটাঘাটি করেন, বোঝা গেল উনি বেশ ইংলিশে বেশ ভালো, বেসিক অনেক ভালো, এটা বোঝা গেল। আর একটু আপনি বোধহয় চমৎকার করছেন, খুবই চমৎকার করছেন, খুবই চমৎকার। ওকে ওকে, রাজন ভাই চমৎকার উত্তর দিয়েছেন। ওকে ওকে, এখন আমি চলেন আমি একটু এর উত্তরটা দেই। আসেন ভাই, দেখেন তো ইজ আছে না নাই? আছে। বিভার ভাই বাক্যের ভিতরেই আছে, বিভার বাক্যের ভিতরেই আছে, বিভার ভাই বাক্যের ভিতরেই আছে। এখন আসেন, যখন দেখবেন যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি আছে, সেটাকে আপনি জেরান বলবেন নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন, তা ডিপেন্ড করবে একটা ছোট্ট টেকনিকের উপরে। সেটা হচ্ছে যদি আপনি এই ভার্বের সাথে আইএনজির আগে ভেরি ভিইআরওয়াই ভেরি যুক্ত করতে পারেন, তবে তাকে আপনি বলবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি আপনি ভেরি যুক্ত করতে না পারেন, তবে তাকে আপনি বলবেন জেরান। সহজ কথা। আবারও কথাটা আপনাকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজির পূর্বে যদি আপনি ভেরি যুক্ত করতে পারেন, তবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি আপনি ভেরি যুক্ত করতে না পারেন, তবে তাকে আপনি বলবেন হচ্ছে জেরান্ট। এখন দেখি আপনি কোনটার পূর্বে যুক্ত করতে পারি, কোনটার পূর্বে পারি না। আমি কি বলতে পারবো রিডিং ইজ ভেরি লার্নিং? এটা কোনো অর্থ হয়? রিডিং ইজ ভেরি লার্নিং কোন অর্থ হচ্ছে? কোন অর্থ হচ্ছে না। আপনি কিন্তু বলতে পারেন দ্য ক্লাস ইজ ভেরি ইন্টারেস্টিং, বলেন, বলা যায় দ্য ক্লাস ইজ ভেরি ইন্টারেস্টিং, পুরো একটা বাক্য কিন্তু হচ্ছে। আমি কিন্তু ইন্টারেস্টিং কথাটার আগে একটা ভেরি বসাতে পারছি, তাই না? তাহলে দ্য ক্লাস ইজ ভেরি ইন্টারেস্টিং কথাটা বলা যায়, কিন্তু ড্রাইভিং ইজ ভেরি লার্নিং কথাটা বলা যায় না। তাহলে যেহেতু ভেরি বসানো যাচ্ছে না, তার মানে লার্নিং কে আমরা বলবো হচ্ছে জেরান। আর যেহেতু তার আগে ভেরি বসানো যাচ্ছে, সেহেতু ইন্টারেস্টিং কে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এখন আসেন ভাই, পরীক্ষার হলে ভাই এত ভেরি টেরি এগুলো ভাই ভালো লাগে না, এত কিছু মাথা রাখা সম্ভব না। আরো শর্টকাট ওয়ে বলেন, দেখেন আরো শর্টকাট একটা ওয়ে খেয়াল করেন। জেরান্ড হচ্ছে এমন একটা বাক্যের মধ্যে বসবে
যে বাক্যটাকে আপনি উল্টাতে পারবেন। উল্টাতে পারেন মানে বুঝান, ধরেন পেনটা এরকম আছে না, এই পেনটাকে জাস্ট একদম পুরোপুরি উল্টায় ফেলবেন, অর্থাৎ পুরো বাক্যটাকে উল্টালেও যে অর্থ হয় সেটা হচ্ছে জেরান্ড, আর পুরো বাক্যটাকে যার উল্টানো যায় না সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ধরুন আপনি যদি বলেন রিডিং ইজ লার্নিং, এটাও যেমন বলা যায়, আপনি বলতে পারেন লার্নিং ইজ রিডিং, তাও কিন্তু বলা যায়। দেখেন তো, রিডিং ইজ লার্নিং এটাও বলা যায়, আবার লার্নিং ইজ রিডিং অর্থ একই। দেখেন দুটোই কিন্তু বাক্য হচ্ছে, কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, এটা বলতে পারবেন, কিন্তু আপনি বলতে পারবেন না ইন্টারেস্টিং ইজ দ্য ক্লাস। এটা কি বলা যায়? ইন্টারেস্টিং ইজ দ্য ক্লাস বলা যায় না। কিন্তু দেখেন তো, লার্নিং ইজ রিডিং এটা কিন্তু বলা যায়। তার মানে যে বাক্যটিকে পুরোপুরি উল্টানো যায়, যে বাক্যটিকে পুরোপুরি উল্টিয়ে বলা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাই জেরান্ড, আর যে বাক্যটিকে উল্টিয়ে বলা যায় না সেটাকে আমরা বলবো হচ্ছে ভাই প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন আমার কথাটা? আপনারা বোধহয় বুঝতে পেরেছেন, একটু কাইন্ডলি আমাকে জানাবেন। বুঝতে পেরেছেন? শিওর? সত্যি ভালো করে বুঝতে পেরেছেন? ওকে, সামনে আগে না? ওকে, খেয়াল করেন, বললাম আমরা একটা বাক্য দিই, এবার আমরা আপনারা একটু বলেন, আমি একটু শুনি। বললাম দ্য মুভি ইজ এক্সাইটিং, বলেন আপনারা একটু বলেন, দ্য মুভি ইজ এক্সাইটিং এটাকে আমরা কি বলবো? জেরান্ড বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? দ্য মুভি ইজ এক্সাইটিং এটাকে আমরা জেরান্ড বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? ওকে, আঞ্জুমান আপনাকে তো আমি চিনি মনে হয়। স্বপ্না, আপনি বোধহয় আমার ক্লাসে ইতিপূর্বে করেছেন হয়তো বা কোনো একটা জায়গাতে। দ্য ক্লাস ইজ ডেফিনেটলি ভেরি ইন্টারেস্টিং। ওকে রাজন ভাই, ইউ আর ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড আপনি খুবই মজা করে কথা বলতে পছন্দ করেন, এটা আমার বোঝা গেছে। এটা অলরেডি আমি বুঝতে পেরেছি, আপনি অনেক মজা করে কথা বলতে পছন্দ করেন, তা না হলে আপনি এটা বলতেন না। বরঞ্চ মোটেও না, আমি চেষ্টা করছি আপনাদের দোয়াতে যতটুকু পারি। খুবই অধম ব্যক্তিত্ব ভাই, দোয়া করবেন আমাদের জন্য। তাহলে আসেন, দ্য মুভি ইজ এক্সাইটিং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দ্য মুভি ইজ ভেরি এক্সাইটিং, বলা যায়? বলেন তো, দ্য মুভি ইজ ভেরি এক্সাইটিং বলা যায়? হ্যাঁ বলা যায়। অথবা আপনি কিন্তু দেখেন তো, এই পুরো বাক্যটাকে উল্টে বলতে পারবেন না, এক্সাইটিং ইজ দ্য মুভি বলতে পারবেন না। আপনি কিন্তু এক্সাইটিং ইজ দ্য মুভি বলতে পারবেন না। তার মানে যেটাকে উল্টিয়ে বলা যায় না এবং যার পূর্বে ভেরি যুক্ত করা যায় ভাই, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খুব স্বাভাবিক। ওকে, আচ্ছা, আরেকটা বাক্য খেয়াল করেন। বললাম দেখুন তো এই কথাটা বলা যায় কিনা, মাই ওয়ার্ক ইজ রাইটিং। খেয়াল করেন, মাই ওয়ার্ক ইজ রাইটিং, তাহলে এই রাইটিংকে আমরা কি বলবো? মাই ওয়ার্ক ইজ রাইটিংকে আমরা কি বলবো? জেরান্ড বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? মাই ওয়ার্ক ইজ রাইটিং এটাকে আমরা জেরান্ড বলবো নাকি আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো? একটু কাইন্ডলি আমাকে লিখে জানান। মাই ওয়ার্ক ইজ রাইটিং জেরান্ড বলবো নাকি আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো? আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যা যা লিখছেন একটু কষ্ট করে লিখে রাখবেন এবং আপনারা এটা গ্রুপে শেয়ার করবেন, কজ আপনারা যত শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে একটি মানুষ জানবে এবং এটা আপনারই লাভ হবে। কজ আপনার মাধ্যমে দেখুন বাংলাদেশে অনেক চাকরি ভাই, চাকরির অভাব নাই। আর যার রিজিক যেখানে আছে তার রিজিক সেখানে হবে, এটা মাস্ট। আপনি আমি যতই দৌড়াই না কেন, আপনি যতই ঝাপাঝাপি করেন না কেন, রিজিক আপনার ফিক্সড লেখা আছে এক জায়গায়। সো ওনাকে দিব না, একে দিলে আমার জব হবে না, ওকে দেখালে হচ্ছে আমি কোথায় জবটা পাচ্ছি না, এইসব চিন্তা ভাবনা কিন্তু আপনাদের আমাদের লেভেলে থেকে এখন হয় না। এগুলো বাচ্চাদের কাজ, যারা একদম ইন্টারমিডিয়েটের ছোট, যারা ক্লাস 7-8 পড়ে তাদের কাজ, তাই না? যারা ক্লাস 6-7 পড়ে তারা বাচ্চারা কিন্তু এটা করবে না, আমি অন্যকে দেখাবো না, আমি করবো, আমি এটা ভাব থাকে। বাট আমরা আমরা এখন বড় হয়েছি, যারা আমরা বড় দাবি করি নিজেদেরকে আর কি, তারা কিন্তু অনেক আমরা শেয়ার করতে হবে, আমরা হিউজ শেয়ার করবো। কজ যত শেয়ার করবো আরেকটা মানুষ, আরেকটি ভাই, আরেকটি বোন দেখে কিন্তু ওনারা শিখতে পারবেন। সো এটা ওনার জন্য ভালো। দেখবেন উনি কিন্তু পরে আপনার জন্য দোয়া করবে মনে মনে, যে না ঠিক আছে একটা জিনিস শিখলাম নতুন করে। ওকে, আর বাংলাদেশের সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, কারণ আমাদের মধ্যে একটা জিনিস একটু আপনাদেরকে আগে ভাগে বলি ভাই, যারা ক্লাসে আছেন, বাংলাদেশে যারা বিশেষ করে ওয়াজ মাহফিল করেন, যে সকল স্বনামধন্য মাহফিল করেন, যে সকল স্বনামধন্য আমাদের উস্তাদরা আছেন, হুজুররা আছেন, যারা বাংলাদেশের একদম মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, দেখুন আমরা একজনের বিরুদ্ধে আর একজন বলে কিন্তু আসলে খুব একটা লাভ হয় না। সো এই ব্যাপারটা না ইদানিংকালে আমি দেখেছি, ইদানিংকাল কথাটা বলা যদিও ভুল, যারা আপনার বিসিএস পরীক্ষা দিবেন আপনারা এটা বেশি ভুল ধরবেন। আমি তো ভালো বাংলায় উচ্চারণ করতে গেলে অনেক ভুল করে ফেলবো, কিন্তু তাই আমাকে বাংলা ভুল ধরবেন না। ইদানিং আমরা দেখেছি অনেক শিক্ষক না, শিক্ষকের মানে এইটা বলা
আপনারা একটা কথা মনে রাখবেন যে একটা মানুষ সব সময় সবকিছু জানে না, কজ আমরা মানুষ, আমাদের লিমিটেশন আছে, যে আমি সর্বোচ্চ এতটুকু দৌড়াতে পারবো, লিমিটেশন নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। সো দ্যাট আপনি সবার কাছ থেকে শিখবেন, আপনার যত মানুষ সামনে পড়বে সবার কাছ থেকে আপনি নিবেন, আমিও নিব, আপনিও নিবেন, নিয়ে একটি অ্যাকুমুলেট করে আপনি পড়বেন। তাহলে আপনার ওই যে অমুকের চেয়ে অমুক, তমুকের চেয়ে তমুক, এই ব্যাপারটা আপনাদের মাথায় বোধহয় আসবে না। আমি আশা করি আপনারা বোধহয় এটা আমার বুঝতে পেরেছেন, এবং আমরা অবশ্যই ইনশাআল্লাহ যত পারবো আমরা এটা আমরা শেয়ার করবো, এবং আমরা এই বিষয়টা আমাদের মধ্যে একদমই আনবো না। প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করছি, আপনারা আমার ভাই, আমরা এই ব্যাপারটা মোটেও আনবো না, আমাদের মধ্যে যেন এই ব্যাপারটা মোটেও না থাকে। যা জানেন সব বলে দেন, সব লিখে দেন, কোনো সমস্যা নেই। আসেন, মাই ওয়ার্ক ইজ রাইটিং, এটাকে রাইটিং কে আমরা কি বলবো, পার্টিসিপল না জেরান বলবো? আমরা কিন্তু ঘুরায় লিখতে পারি কিনা? রাইটিং ইজ মাই ওয়ার্ক বলা যায়? দেখেন তো, রাইটিং ইজ মাই ওয়ার্ক বলা যায়? বলা যায়। তাহলে এই রাইটিং কে আমরা বলবো হচ্ছে জেরান্ড। কি বলবো বলেন ভাই? জেরান্ড বলবো। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? ইয়েস নো? কথা আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে ক্লাস শেষে করে কোশ্চেন দিব। আচ্ছা বলেন তো, বললাম হি কেম টু মি রানিং, বলেন তো হি কেম টু মি রানিং, এই বাক্যে রানিং কে আমরা কি বলবো? জেরান্ড। অপশন এ জেরান্ড, অপশন বি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হি কেম টু মি রানিং, জেরান্ড অবলিক প্রেজেন্ট পার্টিসিপল। হি কেম টু মি রানিং, জেরান্ড অবলিক প্রেজেন্ট পার্টিসিপল। He came to me running, gerund oblique present participle. আচ্ছা, আমাকে অনেকে বলছে জেরান জেরান জেরান, আল্লাহ। He came to me running, he came to me running, gerund oblique present participle. তাজদুল ভাই বলেছেন পার্টিসিপল, বাকিরা বলছেন জেরান্ড। দেখা যাক কাটটা হয়। আহা, আচ্ছা ইয়েসরাত আপু বলেছেন ইয়েস। ইয়েস তো কোনো অ্যান্সারের মধ্যে নাই ভাই, তাহলে আমি দিতাম হচ্ছে অপশন এ জেরান্ড, অপশন বি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অপশন 3 হচ্ছে ইয়েস, আর অপশন 4 হচ্ছে ভাই নো। এবার আপনি অ্যান্সার করতে পারতেন, সো ওটা তো নাই ভাই। আচ্ছা আপনি এটা অ্যান্সার করেন, জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা আপনি অ্যান্সার করবেন? আচ্ছা ওকে, আচ্ছা আসেন, আপনারা এই বিষয়টা একদম সহজে বুঝবেন। মনে রাখবেন, যদি কোনো ভার্বের শেষে, ক্রিয়ার শেষে, ভালোভাবে মনে রাখবেন, একটু মজা করে ভালো করে মনে রাখবেন, যদি কোনো ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়া তো চিনেন, ক্রিয়া মানে কি বলেন? যারা কাজ করা বোঝায় ক্রিয়া। এটা আমার থেকে আপনাদের বাংলা শিক্ষক যিনি নেক্সট ক্লাস নেবেন, আগামী বুধবারে বাংলা ক্লাস হবে, এবং ক্লাসটি নেবেন আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত আমার কাছের একটা বন্ধু, নাম হচ্ছে শাহরিয়ার ফিরোজ শাওন, অনেকে তাকে চিনেন। অত্যন্ত ভালো ক্লাস নেয় এবং খুব ফাটাফাটি ক্লাস হবে, আশা করি ওই ক্লাসটি ওই খুব চমৎকার করে পড়াবে। তো যাক, বাই দ্য ওয়ে, এই ক্রিয়ার সাথে যখন দেখবেন আপনার এ অথবা ইয়া প্রত্যয় যুক্ত হয়েছে, আমি আবারও বলছি, ক্রিয়ার সাথে যখন এ প্রত্যয় বা ইয়া প্রত্যয় যুক্ত হয়, অথবা যখন ক্রিয়ার দ্বিত্ব হয়, আবারও বলছি, ক্রিয়ার কি হয় বলি ভাই? দ্বিত্ব। ক্রিয়ার দ্বিত্ব বুঝেন? ক্রিয়ার দ্বিত্ব মানে একটা ক্রিয়া বারবার বারবার বলা, দুইবার করে বলা, এটাকে দ্বিত্ব বলি আমরা। তাহলে যদি বাংলা ক্রিয়ার সাথে এ বা ইয়া প্রত্যয় যুক্ত হয়, অথবা যদি বাংলা ক্রিয়ার দ্বিত্ব হয়, তবে এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখেন তো বাক্যটার অর্থ করেন তো আপনি একটু। হি কেম টু মি রানিং, সে আমার কাছে দৌড়াতে দৌড়াতে এসেছিল। সে আমার কাছে দৌড়াতে দৌড়াতে এসেছিল। আপনি বলতে পারবেন যে সে আমার কাছে দৌড়াতে আসছিল? না, দৌড়াতে তো কখনো কেউ আসে না, দৌড়াতে দৌড়াতে আসে। তার মানে দেখেন, আপনি কিন্তু অলরেডি দুইবার কিন্তু দৌড়াতে দৌড়াতে কথাটা বলে ফেলছেন, মানে ক্রিয়ার দ্বিত্ব বলছেন। দ্বিত্ব, একটা ক্রিয়াকে আপনি দুইবার বলছেন, তার মানে যেহেতু ক্রিয়ার দ্বিত্ব হচ্ছে কথাটা, তার মানে আপনি রানিং কে বলবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আপনি লিখে রাখতে পারেন, যদি কোনো ক্রিয়ার সাথে এ অথবা ইয়া অথবা বাংলা ক্রিয়ার দ্বিত্ব হয়, তবে ওইটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা? যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে খেয়াল করেন, বললাম seeing her, I was seeing her, I was astonished। বললাম seeing her, I was astonished, তাকে দেখে আমি বিস্মিত হয়েছিলাম, তাকে দেখে আমি বিস্মিত হয়েছিলাম। seeing her, I was astonished, খেয়াল করেন, তাকে দেখে আমি বিস্মিত হয়েছিলাম। ওকে, অথবা I was surprised, বিভিন্ন কিছু বলতে পারেন। seeing her, তাকে দেখিয়া, তাকে দেখে, দেখেন আপনি কিন্তু বাংলাটা কি করছেন, তাকে দেখে, এই যে দেখে, দেখা, খেয়াল করেন, দেখা ক্রিয়ার সাথে এ যুক্ত করছেন, দেখা ক্রিয়ার সাথে এ যুক্ত করছেন,
অথবা যদি সাধু ভাষায় বলেন তাহলে আপনি বলবেন দেখা প্লাস ইয়া, অর্থাৎ তাকে দেখিয়া আমি বিস্মিত হয়েছিলাম, তাকে দেখিয়া আই ওয়াজ এক্সাইটেড, আমি এক্সাইটেড হয়েছিলাম, আমি বিস্মিত হয়েছিলাম। তার মানে দেখেন আপনি বাংলা ক্রিয়ার সাথে এ অথবা ইয়া প্রত্যয় যুক্ত করছেন, এ বা ইয়া যুক্ত করছেন এক কথা, সেহেতু আমরা এই সিনকেও বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আপনারা এটা লিখে রাখেন একটু কষ্ট করে, ক্রিয়ার সাথে যখন এ অথবা ইয়া অথবা বাংলা ক্রিয়ার দ্বিত্ব হয় তবে সেটা কাজ করে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের। আপনারা বুঝতে পারছেন মনে হয়? কথা বলবেন, বুঝতে পারছেন কিনা? এখন আসেন, এতক্ষণ ধরে আপনারা যা যা পড়লেন, এতক্ষণ ধরে আপনারা যা যা পড়লেন তার একটা ব্যতিক্রম আছে, প্রত্যেকটার ব্যতিক্রম আছে। এতক্ষণ ধরে যা যা পড়লেন প্রত্যেকটার ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রম আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করবেন। এর আগে একটা বিষয় একটু আপনারা আমাকে একটু বলবেন, এতক্ষণ ধরে যা যা বললাম আপনারা সব লিখে রাখছেন কিনা, সবাই লিখছেন কিনা, নোট করছেন কিনা, একটু বলেন নোট করছেন কিনা। আচ্ছা, এখন একটু আমি বলি আপনাকে, এতক্ষণ ধরে যা যা আপনি বললেন, এই যে ইট দ্বারা পরিবর্তন করা যায় জেরান্ড, এই যে আপনি বললেন হচ্ছে ফর যুক্ত করা যায় জেরান্ড, এই যে আপনি বললেন হচ্ছে বিভার যুক্ত করা যায় প্রেজেন্ট পার্টিসিপল, আপনি বললেন ভেরি যুক্ত করা যায় প্রেজেন্ট পার্টিসিপল, আপনি বললেন বাক্যটাকে উল্টিয়ে ফেলা যায় জেরান্ড, এই অনেক অনেক কথা আপনি বললেন না? এতগুলো কথা কিছুই লাগে না। যদি আপনি চান ভাই এত কিছু না করে একটু সহজ একটা কথা আপনি আমাকে বলেন, যে কথা দিয়ে আমি সারা জীবন জেরান্ড পার্টিসিপল বের করতে পারবো। আসেন, একদম সহজ একটা কথা মনে রাখবেন ভাই, প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা হচ্ছে যা দিয়ে আপনি কোনো চলমান জিনিস বুঝাবেন। চলমান, চলমান মানে কি বলেন ভাই? কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউইং, চলমান মানে এখন বর্তমানে চলছে। যদি বর্তমানে চলমান কোনো কিছু বুঝায়, আবারও বলছি, বর্তমানে যদি চলমান কোনো কিছু বুঝায় তবে তাকে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি চলমান না বুঝিয়ে ধরেন আপনার কোনো অভ্যাস বুঝাচ্ছে, হ্যাঁ, বা কোনো আপনার আচার আচরণ বুঝাচ্ছে, আপনার কোনো কাজ বুঝাচ্ছে, স্থির থাকা বুঝায় ইত্যাদি বুঝালে সেটাকে আপনি বলবেন জেরান। সহজ কথা, চলমান থাকলে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল, আর চলমান যদি না বুঝায় তাহলে আপনি সেটাকে বলবেন হচ্ছে জেরান। সহজ বাংলা, আপনি এইটা মনে রাখলেও কিন্তু আপনি মোটামুটি আনসার করে দিয়ে আসতে পারবেন। আপনি আবারও বলছি, চলমান সেন্স, চলমান বুঝাচ্ছে জেরা, প্রেজেন্ট পার্টিসিপল চলমান বুঝাচ্ছে না, সেটা হচ্ছে জেরান। যেমন ধরুন আপনি বললেন না যে আই লাইক সুইমিং, আপনি বললেন কি বলেন? আই লাইক সুইমিং। এই যে প্রথম উদাহরণটা বলেছিলাম মনে আছে? আই লাইক সুইমিং, আমি সুইমিং পছন্দ করি। এর মানে কি আপনি এখন সুইম করছেন? এর মানে কি আপনি এখন বর্তমানে সাঁতার কাটছেন? না ভাই, আপনি বর্তমানে সুইম করছেন না, বর্তমানে আপনি সাঁতার কাটছেন না। নরমালি বলেন আমি সাঁতার কাটা পছন্দ করি, আপনার একটা অভ্যাস, আপনার একটা ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু আপনি যখন বলবেন যে আই স এ সুইমিং বয়, আমি একটি সাঁতার কাটা অবস্থায় ছেলে দেখেছিলাম, তার মানে কি আপনি যখন দেখেছিলেন তখন ছেলেটা কিন্তু সাঁতার কাটছিল, অর্থাৎ ছেলেটার সাঁতারটা চলমান ছিল। ছেলেটা যখন সাঁতার চলমান রাখছিল, যখন ছেলেটি সাঁতার কাটছিল তখন আপনি ছেলেটাকে দেখছিলেন, তার মানে কি সাঁতার কাটা চলমান ছিল, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে কোনো চলমান বুঝায়নি, তার মানে হচ্ছে ভাই জেরান। সহজ কথা, সে আমার কাছে দৌড়াতে দৌড়াতে এসেছিল, তার মানে কি আসার সময় তার দৌড়ানো কি ছিল? চলমান ছিল। প্রত্যেকটা বিষয়, দ্য ক্লাস ইজ এক্সাইটিং, আপনি বলেন ক্লাস ইজ এক্সাইটিং, আপনি কখন বলেন? বলেন ক্লাস ইজ এক্সাইটিং কখন বলবেন? যখন ক্লাসটি শেষ না যখন চলছে তখন বলেন। আপনি এই যে কথাটা বললেন দ্য ক্লাস ইজ এক্সাইটিং, এই কথাটা আপনি বলবেন কখন? যখন ক্লাসটি শেষ হয়ে যাবে নাকি যখন ক্লাসটি চলছে তখন? খুব স্বাভাবিক, আপনি ক্লাসটি যখন চলছে তখন আপনি বলবেন দ্য ক্লাস ইজ এক্সাইটিং। কথা আপনি বুঝছেন কিনা? তার মানে চলমান যদি কোনো কিছু বুঝায় সেটাকে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল, আর চলমান না বুঝালে সেটাকে আপনি বলবেন হচ্ছে জেরান। এখন আসেন, এই চিন্তাটা করে না আপনি সব উত্তর বের করতে পারবেন। এখন দেখেন আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি যেটা আপনি একটু, আপনি কিন্তু সেটা দেখবেন আপনি এটা ফাঁদে পড়তে পারেন, আপনি একটা ফাঁদে পড়তে পারেন, বাট দেখেন এই চলমান চলমান না চিন্তা করলে আপনি কোনো ফাঁদে পড়বেন না। যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, বললাম খেয়াল করেন, আই স্টপড উইপিং, আমি কান্না করা বন্ধ করেছিলাম। উইপিং মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, তাই তো? আচ্ছা, আই স্টপড উইপিং। আর একটা বললাম আই সেইড উইপিং, আই স্টপড উইপিং, আই সেইড উইপিং। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আপনারা আমার ক্লাস করছেন তারা একটু কষ্ট করে আমাকে একটু বলবেন এই দুটি বাক্যের মধ্যে কোন উইপিং কে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ নাকি দুটোই জেরান্ট? এই এক এবং দুইয়ের মধ্যে দুটোই কি জেরান্ট, নাকি দুটোই প্রেজেন্ট পার্টিসিপল, নাকি একটা জেরান্ট একটা পার্টিসিপল, নাকি দুইটাই পার্টিসিপল?
একটু আপনারা আমাকে একটু কষ্ট করে একটু আনসার করে বলেন, আমি একটু শুনবো, একটু দেখবো আমি আনসারটা। শোনা তো সম্ভব না, দেখা সম্ভব। আর আমি অ্যাকচুয়ালি জুমে ক্লাস নিতে একটু অভ্যস্ত, সত্যি কথা বলতে ভাই। জুমে ক্লাস নিলে কি হয়, জুমে ক্লাস নিলে অ্যাকচুয়ালি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, রিল্যাক্সে কোশ্চেন করতে পারবেন, আমি আপনাদের কোশ্চেন শুনতে পাবো। তা আসলে আমরা যারা শিক্ষক, যারা মোটামুটি শিক্ষক দাবি করি বা যারা পড়াই, আসলে ভাই আমরা স্টুডেন্টদের কথা মানে ভাই বোনদের কথা শুনতে অভ্যস্ত। সো একদম কথা না শুনে মানে পড়াচ্ছি ক্যামেরার পাশে বসে, কাউকে দেখতে পাচ্ছি না, নিজেকে নিজে দেখছি, মনে হয় অভিনয় করতেছি আর কি, এটা মনে হয় আর কি, বুঝছেন। সো জুমে ক্লাস নিলে মনে হয় না কিছু একটা ক্লাসের কিছু একটা রেঞ্জ আছে। ওকে, অলরেডি রাজন ভাই বলেছেন প্রথমটা জেনারেল, পরটা পার্টিসিপল। ওকে, কে এম রিয়াজ ভাই বলেছেন 2 নাম্বার। আচ্ছা, উচ্চারণ ভালো ছিল, 2 নাম্বার পার্টিসিপল। আল্লাহ, কে এম রিয়াজ ভাই পুরা পার্টিসিপল, এত কষ্ট করে বানান লেখার দরকার আছে? ইংলিশে লিখতে তো পারেন। ওকে, শাহাদাত হোসেন ভাই বলেছেন দুটোই পার্টিসিপল। রেজওয়ান বাবু ভাই বলেছেন জেরান পার্টিসিপল। সজীব ভাই বলেছেন পার্টিসিপল জেরান। ওকে, পূজা সাহা বলেছেন ইট ইজ ভেরি এক্সট্রাঅর্ডিনারি ক্লাস। ভাই এটা কোনো উত্তর না। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই এম ব্লেসড। আচ্ছা, থ্যাঙ্কসটা আমাকে না, থ্যাঙ্কসটা সকাল ভাইকে দিয়ে। সকাল ভাই লোকটা প্রচুর কষ্ট করেছে, এবং মানে আমি আজকে ভাই সারা দিনে বোধহয় এখন পর্যন্ত মনে হয় প্রায় 10 ঘন্টার কাছাকাছি আমার মনে হয় চলছে। সো ভাই এতক্ষণ কথা বলা আসলে একটু কষ্টকর বিষয়। মানে আমার আপনাদের পরে আমার আরেকটা পড়ানো আছে আবার। সো একজন লিখেছেন বুঝিনি তাই আনসার দেয়নি। বাহ, চমৎকার, বাট বুঝতে হবে কিন্তু আপনার সামনে অনেকগুলো পরীক্ষা আছে, একটা জব লাগবে তো নাকি, একটা হালাল রিজিক কিন্তু লাগবে নাকি না বলেন, পড়তে হবে, হিউজ পড়তে হবে। আপনারা পারবেন কি বলেন? পারবেন না ভাই, কোনো ব্যাপারই না, ধুমায়া পড়েন, শুধু পড়বেন, কোনো কথা নাই, শুধু পড়বেন, প্রচুর পড়বেন, বুঝেন নাই? অনেকে বলে ভাই কি কি পড়লে চান্স পাবো, কি কি পড়লে আমার চাকরি হবে, কি কি পড়লে না। আপনি বেশিরভাগ সময় টেবিলে বসে থাকবেন, মানে চেয়ারে বসবেন, এই অভ্যাস আগে করেন, পরে চাকরি কথা বহুত পরে। আগে হচ্ছে চেয়ারে বসার অভ্যাস করেন, যে চেয়ারে প্রতিদিন মিনিমাম 10 ঘন্টা চেয়ারে বসবেন আপনি, শুধু বসে থাকেন, কোনো কাজ নাই। আগে বসার অভ্যাস করেন, পরে পড়েন। কারণ আমাদের সমস্যা কি জানেন, আমরা বসতে গেলে উঠে যাই। আর বসতে গেলে এই যে একটা যন্ত্র আমাদের হাতে আছে না, এই যন্ত্রটার মধ্যে এই যে ওই আমরা দেখি কে কি SMS করলো, কে কি বললো, এই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব কাজ করে। এইটাকে হচ্ছে সোহানুর রহমান ভাই 2টা উত্তর দিয়েছেন কেন? তা এই যে আমার তাজদুল ভাই উত্তর দিয়ে ফেলেছেন অলরেডি, কিন্তু একটা জেনারেল, একটা আপনার উত্তর জন্য অপেক্ষা করছিলাম, সত্যি কথা। এখন আসেন ভাই, আপনি কি করবেন? যারা একটু শর্টকাট পড়তে চান না, যারা শর্টকাট পড়ে আসছেন সবসময়, ইট দ্বারা পরিবর্তন করতে পারলে রিজেরান, আপনি ধুম করে পরীক্ষা চিন্তা করবেন, আই স্টপ ইট, আমি ইহা বন্ধ করেছিলাম, ভাই হচ্ছে তো। আই সেইড ইট, আমি ইহা বলেছিলাম, ভাই হচ্ছে তো। তাহলে ইট দ্বারা পরিবর্তন করলে তো ভাই জেরান্ড হয়, আমরা জানি। তাহলে ভাই এই কথা বললে কিন্তু আপনি পুরোপুরি কিন্তু ভাই আপনি কিন্তু ভুল করবেন। এই কথা আপনি ভুলেও চিন্তা করবেন না। আপনি আগে বাংলা করেন, আই স্টপড উইপিং, আমি কান্না করা বন্ধ করেছিলাম। আই সেড উইপিং, আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম। এখন আপনি চিন্তা করেন তো, একটু আগে আপনাকে বলে আসছি, আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, একটা ক্রিয়ার দ্বিত্ব করছেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, হাসতে হাসতে বলেছিলেন, আসতে আসতে বলেছিলাম, দৌড়াতে দৌড়াতে হেঁটেছিলাম। মনে হয় বুঝেন নাই, মনে হয় তোকে বলতে বলতে বলিনি। আচ্ছা, এরকম বলি কিনা আমরা? তাহলে আপনি আসেন, তাহলে যেহেতু আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাবল আপনি ক্রিয়ার দ্বিত্ব করছেন, তার মানে এটাকে আপনি বলবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর আই স্টপ উইপিং, আমি কান্না করা বন্ধ করছি, ভাই এখন আর কান্না আমার চলমান না, কান্না করা বন্ধ, শেষ। এই কথা আমি এখন বলছি, আই স্টপ উইপিং, আমি কান্না করা বন্ধ করে দিয়েছিলাম, তাই ফাইন, এটাকে আমরা বলবো হচ্ছে জেরান। আপনারা বুঝছেন না বোঝেন নাই প্লিজ? আপনাকে বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তাহলে আপনারা আপনারা আরেকটা উত্তর দেন। চলেন আমি আরেকটা আপনাদেরকে প্রশ্ন দিই, এই কথাটা পারলে আমরা বুঝবো যে আসলে আপনারা এতক্ষণ ধরে আমার ক্লাস আপনারা বুঝতে পারছেন। বললাম আই লাইক প্লেইং ফুটবল, আই লাইক প্লেইং ফুটবল। আরেকটা বললাম I saw him playing football. আর একটা কথা হচ্ছে, আমি আপনাদেরকে আগে একটু বলে রাখি যে আপনারা আসলে জানি না ক্লাসটা কতটুকু এনজয় করছেন, বাট আমি আমার জায়গা থেকে ট্রাই করছি
শেষ শেষ সময়ের ক্লাস তো, কারণ ভাই সকাল থেকে শুরু করেছি ক্লাসের কথা বলা। সো এখন আপনারা এরপর আরেকটা ক্লাস আছে, সো একটু আমার টায়ার্ড লাগছে, বাট আপনারা অন্যভাবে নেবেন না, চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে। আই লাইক প্লেইং ফুটবল, প্লেইং একটা আইএনজি, প্লেইং ফুটবল, প্লেইং আইএনজি। আপনারা আমাকে বলেন এখানে আপনারা কোনটাকে জেরান বলবেন, কোনটাকে আপনারা পার্টিসিপল বলবেন, খুব দ্রুত খুব দ্রুত। আই লাইক প্লেইং ফুটবল, আই স হিম প্লেইং ফুটবল। আপনি ইট টিট সব বাদ দেন, শুধু আপনি আমার একটা জিনিস মাথায় রাখেন, চলমান চলমান না। এবার আপনি উত্তর দিতে থাকেন, দেখেন আপনার সব উত্তর হবে ইনশাল্লাহ। আপনি শুধু চলমান চলমান না দিয়ে উত্তর দিবেন, দেখবেন আপনার সব উত্তর হবে শিওর ইনশাল্লাহ। আগান। শুধু আপনি চলমান চলমান না দিয়ে উত্তর দেন, তাতেই হবে, চলবে, তাতেই চলবে। আচ্ছা, আমার নামটা একবারও বললেন স্যার, আমার উত্তর একটাও কি হয়নি? আল্লাহ, কাইয়ুম ভাই, আব্দুল কাইয়ুম ভাই, আমি আপনার উত্তর বোধহয়, সরি আব্দুল কাইয়ুম ভাই, এই জন্যই আমি নাম আসলে পড়তে গেলে সমস্যা, কারণ নাম বলা হয়, কারণ নাম বলা হয় না। সো আসলে সরি ভাই, আব্দুল কাইয়ুম ভাই, আপনি এবার একটু উত্তর দেন, আমি আপনার উত্তর অবশ্যই বলবো, কোনো সমস্যা নেই। ওকে, আজকে আপনার উত্তর আমি বলবোই বলবো, বলেন এরকম যে বলাই হবেই হবে। ওকে, আরে আঞ্জুমান আরা স্বপ্না, আপনার উত্তর হয়ে গেছে। আচ্ছা, রিয়াজ ভাই 2 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল, 1 নাম্বার। আল্লাহ, রিয়াজ ভাই আবারও বাংলা লিখছেন। আচ্ছা আসেন, খুব ইজি। আই লাইক প্লেইং ফুটবল। এখন আসেন, অনেকে কি করবেন, অনেকে এই জায়গাটা হচ্ছে আপনারা ফর যুক্ত করে, ফর বলবেন যে ফুটবল ফর প্লেইং, ফুটবল ইজ প্লেইং। এই তো আপনার ঝামেলা শুরু হয়ে গেল পরীক্ষার হলে। যখন চিন্তা করলেন ভাই ফুটবল ফর প্লেইং, এটা তো হয়, আবার ফুটবল ইজ প্লেইং, ভাই এটাও তো হয়, তাহলে আমি কোনটা বলবো, জেরান বলবো না পার্টিসিপল? সব বাদ দেন, নরমালি চিন্তা করেন। আই লাইক প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি, নরমাল কথা, আপনার অভ্যাস, আপনার ইচ্ছা, আপনার একটা চাহিদা বুঝাচ্ছেন, সেটাকে আপনি বলবেন হচ্ছে জেরান। আপনি এখন ফুটবল খেলছেন না, শুধু বলছেন আই লাইক প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি, প্লেইং ক্রিকেট খেলা পছন্দ করি, তাই তো? কালকে বাংলাদেশে খেলা না, আমরা আশা করছি অবশ্যই বাংলাদেশ টিম হোয়াইট ওয়াশ করবে ওয়েস্ট ইন্ডিজকে। আর সবচেয়ে মজার কথা, ওয়েস্ট ইন্ডিজ টিম যে টিম নিয়ে আসছে, সত্যি কথা বলতে, যদি ধরনের খেলা হয় যে ওয়েস্ট ইন্ডিজ বনাম ফার্মগেট, ধরেন খেলা হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম ফার্মগেট বা ওয়েস্ট ইন্ডিজ বনাম মৌচাকমুর, ভাই তোমরা যে আসছো বাংলাদেশে খেলতে, তোমাদের তো ন্যূনতম একটা ভাই দল নিয়ে আসা উচিত ছিল, যে ভাই ন্যূনতম দল, যে দল যাদের সাথে টস করা যায় আর কি, ভালো তারা যে আসছে। তবে এটা ভালো, আমাদের বাংলাদেশের যারা স্বনামধন্য যারা ক্রিকেটার রয়েছেন, সত্যি কথা বলতে আমরা অনেক গর্বিত তাদেরকে নিয়ে, অনেক গর্বিত। একটা কথা, আমার বাংলাদেশকে বাইরের দেশের মানুষ চিনেন তাদের মাধ্যমে, আমার বাংলাদেশকে মানুষ উচ্চারণ করেন। বাংলাদেশটা অ্যাকচুয়ালি, এটা তো আমাদের নাকি, এটা আমাদের বুকের একটা ব্যাপার স্যাপার। সো বাংলাদেশের ক্রিকেটার 11 জন খেলেন মাঠে, বাট আমরা কিন্তু পুরো এই কোটি কোটি মানুষ কিন্তু মনে করি বলটা মনে আমিই করছি। ধরেন মুস্তাফিজ যখন বল করতে যায়, বল করতে যায়, তখন মনে হয় কি বলটা মনে আমি, মানে আমার নামে মুস্তাফিজ, ব্যাপারটা এরকম। আবার ধরেন তামিম ভাই যখন শট দিয়ে যখন রান নেয়, মনে হয় এই শটটা মানে আমিই দিলাম, মানে ব্যাপারটা এরকম মনে হয় না? আবার ধরেন একটু উইকেটটা কেন পেল না, মনে হয় ভাই ক্যাচটা মানে আমিই ছাড়ছি। তো এই যে একটা আমাদের এনজয়মেন্ট, এই যে আমাদের বাঙালি হিসেবে আমাদের যে একটা ভালোবাসা চাহিদা, বাংলাদেশ টিমের জন্য যে আমাদের একটা বিশাল একটা যে অ্যাফেকশন, এটা কিন্তু খুব আসলে ভালো, বিকজ এটা এক ধরনের দেশপ্রেম আমি মনে করি। সো আমরা এই কথা বললাম যে আমরা প্লেইং ফুটবল বা প্লেইং ক্রিকেট যাই বলি না কেন, ওকে, আমি ফুটবল খেলা পছন্দ করি, জেরান, এটাকে আমি নরমালি জেরান বলবো। আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। তাহলে আমি যখন তাকে দেখেছিলাম তখন তার ফুটবল খেলাটা চলমান ছিল ভাই, আমি যখন তাকে দেখেছিলাম তখন তার ফুটবল খেলাটা চলমান ছিল। তাহলে চলমান যেহেতু ছিল, তাই সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন ভাই, প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা বোধহয় এতক্ষণ ধরে মনে হয় আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট পার্টিসিপল জেরান। আর আরো অনেক কথা বাকি আছে, এখন আসেন। প্রশ্ন হচ্ছে আমার, আপনার যে কোশ্চেনটা এখনো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা, ধরেন বললাম হি কেম টু মি ক্রাইং, সে আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল। এবার আসেন, এই ক্রাইংকে আপনারা বলেছেন, আমি অপশন দিচ্ছি, অপশন জেরান, অপশন বি হচ্ছে এখন একটু ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেন তো, এই লাস্ট একটু সময় আমরা মনোযোগ সহকারে একটু করব, এখন কোনো ফান না, একদম সবাই সিরিয়াস। এই ক্রাইংকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, নাকি আমরা ক্রাইংকে বলবো হচ্ছে অ্যাডভার্ব, নাকি আমরা ক্রাইংকে বলবো হচ্ছে প্রেপোজিশন? দেখতে পাচ্ছেন আপনারা লাস্ট ইয়েটা কি দেখা যাচ্ছে? প্রেপোজিশন। ওকে, এবার আপনারা আমাকে উত্তর দেন, এই কটার ভেতরে আপনারা কি উত্তর দিবেন?
হি কেম টু মি ক্রাইং, এই হি কেম টু মি ক্রাইং যখন আপনি বলবেন, ক্রাইং কি আপনার 1 2 3 4 5, আপনারা শুধু আমাকে 1 2 3 4 5 লিখে জানিয়ে দেন আপনারা কোনটা আনসার করবেন। আপনারা লিখে জানালেই চলবে। আল্লাহ, রিয়াজ ভাই এতক্ষণ পরে আপনি ভুল উত্তর দিচ্ছেন, ঠিক না, একদম ঠিক না। 2 নম্বর সবাই উত্তর দিচ্ছেন, 2 নম্বর 2 নম্বর 2 নম্বর। আর কোন উত্তর? 2 নম্বর, সবাই 2 নম্বর লিখছেন, সবাই 2 নম্বর লিখছেন। এমডি আতায়া, আনিক এমডি আতায়া, মিয়াজি মাহিন, তাজদুল ভাই। আচ্ছা ওই ভাইটা কই, ওই যে আব্দুল কাইয়ুম ভাই, আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনার তো উত্তর আমি নাকি পড়ি না, উত্তর পড়ার জন্য আমি ওয়েট করতেছি। একজন লিখছে 3 মেবি। আচ্ছা মেবি কোন উত্তর হয় ভাইয়া? টাইপিং মিস্টেক, কোনো ব্যাপার না, ইটস ওকে রিয়াজ ভাই, ইটস ওকে, কোনো ব্যাপার না, এ হতেই পারে। এবার সামনে আগাই তাহলে একটু আপনার আসি। এইখানে একটা ঝামেলা, ঝামেলাটা কি খেয়াল করেন তো। হি কেম টু মি ক্রাইং, এই বাক্যের মধ্যে ক্রাইং জেরান না, এটা প্রথমে বাদ, জেরান প্রথমে বাদ। বলেন কেন? কি, সে আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল, ক্রিয়ার দ্বিত্ব, আমি জেরান আগে বাদ দিব, এটা বাদ। এবার আসেন, এটা কি আপনার প্রেজেন্ট পার্টিসিপল? জি ভাই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এবার আপনার প্রশ্ন, ভাই প্রেজেন্ট পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্ব হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ভাই প্রেপোজিশন হতে পারে। এবার আমি কোনটা আনসার করব? তিনটা সবই তো হইতে পারে, কোনটা আমি আনসার করব? এবার আপনি খেয়াল করেন, প্রথমে আপনি একটু একটা একটা করে বাদ দেওয়া শুরু করেন। আপনি জেরানকে বাদ দিলেন, শিওর এটা বাদ, এর ছাড়া আমি আর বাকি চারটা নিয়ে কথা বলবো। সে আমার কাছে কাঁদতে কাঁদতে আসছিল, প্রশ্ন করেন তো সে আমার কাছে কিভাবে এসেছিল? প্রশ্ন করেন, সে আমার কাছে কিভাবে এসেছিল? কিভাবে, হাউ, তার আসার ধরনটা কি ছিল? তার আসার ধরনটা ছিল হচ্ছে কাঁদতে কাঁদতে আসা। তার মানে আমরা একটা কথা সবাই জানি যে কখন, কোথায়, কিভাবে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর দেয় কে? এই প্রশ্নের উত্তরগুলো দেয় হচ্ছে অ্যাডভার্ব। খুব ভালো, খুবই খুব খেয়াল থাকতে হবে এখান থেকে কিন্তু, যে আমরা জানি যে সে আমার কাছে কিভাবে এসেছিল, আসার ধরনটা কেমন ছিল, কান্না করতে করতে আসা। তার মানে কিভাবে দ্বারা প্রশ্ন যে উত্তরটা দেয় সেই উত্তরটার নাম হচ্ছে ভাই অ্যাডভার্ব। কথা একটু ক্লিয়ার? তাহলে আপনি বলতে পারেন এই বাক্যে ক্রাইংকে আমি প্রেপোজিশন বলতে পারবো না, এই বাক্যে ক্রাইংকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারবো না, কারণ তারপরে কোনো নাউন নেই। হ্যাঁ, ক্রাইংকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারতাম যদি পরে একটা নাউন থাকতো, ক্রাইং চাইল্ড, ক্রাইং বয়, ক্রাইং ম্যান, এগুলো আমি ক্রাইংকে অ্যাডজেক্টিভ বলতে পারি। বাট এই বাক্যে ক্রাইংকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারবো না, কারণ তারপরে কোনো নাউন নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমি 3 নম্বরও বাদ দিচ্ছি, 5 নম্বরও বাদ দিচ্ছি। কি থাকলো? 4 নম্বর থাকলো আর 2 নম্বর থাকলো। এখন আসেন, এখন আপনার একটা ঝামেলা তৈরি। কি ঝামেলা? যে ভাই এই ক্রাইং কিন্তু একাধারে প্রেজেন্ট পার্টিসিপলও হয়, আবার ক্রাইং কিন্তু একাধারে কিন্তু ভাই অ্যাডভার্বও হয়। এবার আমি কোনটা আনসার করব? এই কিন্তু একটা ঝামেলা আপনার হয়ে গেল। এখন আসেন আপনার সাথে আমার একটা গল্প শেয়ার করব। এই গল্পটা ভালো করে বুঝলে কিন্তু আপনি আর লাইফে কখনোই ভুল করবেন না। আর যদি গল্প আপনি ভুলে যান তাহলে কিন্তু, গল্প না শুনলে ভুলবেন না, গল্প না শুনেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি মিস। এবার খেয়াল করেন, গল্পটা আমার না, এমনি নরমালি বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন কোন একটা জায়গায় আপনার বাবা গিয়েছেন এবং আপনি গিয়েছেন, ছেলে গিয়েছে একটা মজলিস, বা ধরেন একটা হচ্ছে মিটিং এর মধ্যে আপনার বাবা গিয়েছেন এবং আপনি গিয়েছেন, ধরেন ওখানে একটা মজলিস বা একটা মিটিং এ আপনি গিয়েছেন। এখন বলেন তো মিটিং এর লোকজন প্রথমত সালাম দিবে কাকে, সম্মান করবে কাকে, প্রথমত বসতে দিবে কাকে, ছেলেকে না বাবাকে? উত্তর দেন। প্রথমে বসতে দিবে কাকে, ছেলেকে নাকি বাবাকে? চলমান না জেরান, চলমান পার্টিসিপল, বাইরে কোনো চলমান আছে নাকি? চলমান দেখলেই বুঝবো। হ্যাঁ আমি এই ব্যতিক্রম রুল বলতেছি। হ্যাঁ তাহলে বলেন একটা জায়গায় গেলে বাবাকে প্রথম বসতে দিবে নাকি ছেলেকে বসতে দিবে? সবাই বলেন, একটু অ্যানসার দেন। বাবাকে। আচ্ছা ধরেন বাবা নাই, এবার কাকে বসতে দিবে? এবার ছেলেকে বসতে দিবে। ব্যাপারটা হচ্ছে আপনি একটু আমাকে বলেন প্রেজেন্ট পার্টিসিপল এইটি গ্রামারের সবথেকে বড় অংশ নাকি অ্যাডভার্ব গ্রামারের বড় অংশ? বলেন তো, বলেন প্রেজেন্ট পার্টিসিপল বড় অংশ নাকি অ্যাডভার্ব বড় অংশ? বলেন আমরা কোনটাকে গ্রামারের গুরুত্বপূর্ণ অংশ মানি? পার্ট অফ স্পিচের অংশ কোনটা? কোনটাকে পার্ট অফ স্পিচ বলি? অ্যাডভার্বকে বলি নাকি প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা বলি? বলেন অ্যাডভার্বকে বলি নাকি প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা বলি? বলেন অ্যাডভার্বকে বলি নাকি প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা বড় অংশ জানি? পার্ট অফ স্পিচ কত প্রকার স্যার? পার্ট অফ স্পিচ 8 প্রকার। কোথাও কি আছে নাউন,
প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে নাকি নাই? আচ্ছা, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে। সো মনে রাখবেন এই দুটার মধ্যে বাবা হচ্ছে অ্যাডভার্ব, এই বাবাকে আগে সম্মান করবেন। বাবা নাই তখন আপনি বলবেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে যখন দেখবেন প্রেজেন্ট পার্টিসিপলও আছে অ্যাডভার্বও আছে, তখন আপনি প্রথমে অ্যানসার করবেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি বাক্যে না থাকে তবে আমি অ্যানসার করবেন হচ্ছে কি বলেন প্রেজেন্ট পার্টিসিপল। কাজটা আরেকটু সহজে আপনারে বুঝাই। ধরেন আপনি তো আমাকে বলেন তো, বললাম আই হ্যাভ আ পেন। খুব ভালো করে খেয়াল করেন, আই হ্যাভ এ পেন, এই ছোট্ট বাক্যটার মধ্যে এই এটাকে আপনি চাইলে বলতে পারেন ডিটারমাইনার, বলতে পারেন, আবার এটাকে চাইলে বলতে পারেন অ্যাডজেক্টিভ, বলতে পারেন কিনা? এখন আপনি বলেন তো অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার দুইটাই দেওয়া আছে, আপনি কোনটা আনসার করবেন? বলেন, অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার দুটোই দেওয়া আছে, কোনটা আনসার করবেন? অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার দুইটাই দেওয়া আছে, কোনটা আনসার করবে? এই আমার হাতের, সরি ভাই, আমার হাতের ফোনটায় চার্জ নেই, ওই ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, তাই আপনারা কি উত্তর দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি না। আমার হাতে যে ফোনটা ছিল, ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছে, তাই আপনারা কি উত্তর দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি না, কজ আমি ব্যাক ক্যামেরা দিয়ে ক্লাস নিচ্ছি। তো আমি একটু একলা একলা বলি, আপনারা একলা একলা বুঝে নেন যে আই হ্যাভ আ পেন, এই একে আপনি কি ডিটারমাইনার বলবেন না অ্যাডজেক্টিভ? দুটোই তো হয়, এ একাধারে ডিটারমাইনার এটাও হয়, আবার নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ সেটাও হয়। আপনারা কোনটা আনসার আমি দেখে আসি একটু, কি কি আনসার করছেন আপনারা? আপনারা কি আনসার করবেন, ডিটারমাইনার নাকি অ্যাডজেক্টিভ? একটু আগে বলে আসলাম বাবা এবং ছেলে, চিন্তা করে দেখেন কোনটার বড় কাজ, বড় কোনটার? ভাই ভাই ডিটারমাইনার হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ছোট্ট অংশ, অ্যাডজেক্টিভের একটা ছোট্ট অংশ হচ্ছে ডিটারমাইনার। ভাই ডিটারমাইনারের একটা, ডিটারমাইনার হলো অ্যাডজেক্টিভের একটা অংশ, সুতরাং বড়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অংশ হচ্ছে ডিটারমাইনার। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমত আনসার করব হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাই তখন আমি আনসার করব কি বলেন ভাই? ডিটারমাইনার। কথা আপনারা বুঝছেন কিনা? যদিও বা আধুনিক গ্রামার বা মডার্ন ইংলিশের ক্ষেত্রে ভিন্ন উত্তর হয়, বাট আপনার ট্রেডিশনাল এই উত্তরটা দিবেন। তাহলে আপনি বলেন তো এই বাক্যে তাহলে হি কেম টু মি ক্রাইং, এই ক্রাইং কে আপনারা কি বলবেন? আমার হাতে ফোন নেই, ওই পাশে ফোন, তাই আমি আপনাদের প্রশ্নগুলো বুঝছি না, বাট আমি আমার মতো উত্তর দিচ্ছি। হি কেম টু মি ক্রাইং, সে আমার কাছে কাঁদতে কাঁদতে আসছিল। এটা যেমন প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা তেমনি আবার অ্যাডভার্বও হয়। দুটোই যখন হবে আমরা প্রথমত অ্যাডভার্বকে আমরা প্রায়োরিটি দিব, অ্যাডভার্ব না হলে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কথা কি বোঝা গেছে? একইভাবে তাহলে আপনারা বলেন, একটা জায়গায় বলা আছে জেরান্ড আর নাউন, একটা জায়গায় বলা আছে এক নম্বর হচ্ছে জেরান্ড, দুই নম্বর হচ্ছে নাউন, আমরা কোনটাকে অ্যাডভান্টেজ দিব বলেন? ধরেন জেরান্ডও আছে নাউনও আছে, কোনটা অ্যানসার করব, নাউন নাকি জেরান্ড? বলেন, নাউনও আছে জেরান্ডও আছে, আমরা কোনটাকে অ্যানসার করব, নাউন না জেরান্ড? নাউনও আছে জেরান্ডও আছে, কোনটা অ্যানসার করব, নাউন না জেরান্ড? বলেন, অপশন নাউনও হয় জেরান্ডও হয়, কোনটা অ্যানসার করব, নাউন নাকি জেরান্ড? হ্যাঁ উত্তর দেন আপনারা। নাউন, খুব স্বাভাবিক, এক্স্যাক্টলি। ধরতে পেরেছেন ব্যাপারটা? ধরতে পেরেছেন কি না? ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা কথা আপনাদের একটু বাকি থাকলো, কজ আমার হাতের ফোনটা এই মুহূর্তে সুইচ অফ হয়ে গেছে, যে কারণটাতে আমি আপনার জেরান্ড নাউনের কাজ করে দেখালাম, জেরান্ড অ্যাডজেক্টিভের কাজ করে তাও দেখালাম, জেরান্ড অ্যাডজেক্টিভ সেটাও দেখালাম, জেরান্ড অ্যাডভার্ব সেটা, সরি পার্টিসিপল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখালাম, বাট বাকি আছে হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন বা কনজাংশন। এটা যদিও বা আমার হাতে ফোন নেই, যে কারণে আপনার ইন্টারাকশনটা কম হবে, যে কারণে আজকের মতো আমি এখানে রাখতে চাচ্ছি। পরবর্তী আমি ফ্রেজের আরো দুটো ক্লাস লাগবে বোধহয়, দুটো বা একটা ক্লাস, একটা ক্লাসে মনে হয় ফ্রেজ হয় না, দুটো ক্লাস লাগবে আরো, তাহলে ফ্রেজটাকে একটু ভালো করে শেখানো যাবে। তো আপনারা যদি তাড়াহুড়ো না করেন তাহলে আমার জন্য বেটার, আমি খুব রিল্যাক্সে পড়াতে পারবো। আর যদি তাড়াহুড়ো খুব করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য মনে হবে অনেক তাড়াহুড়ো করে পড়াতে হবে, বিস্তারিত পড়ানো যাবে না। দেখা যাচ্ছে হচ্ছে একটা মানে খুব মানে একটু তাড়াহুড়া কাজ করলে তখন আসলে ফুল রিদমটা দেওয়া যায় না, সত্যি কথা হচ্ছে। সো দ্যাট আমি আমার জায়গা থেকে ট্রাই করব আপনাদের সাথে ইন্টারাকশন বাড়ানোর জন্য। আর আমাদের নাম্বারও এখানে, এই নাম্বারে আপনারা ফোন আপাতত দিয়েন না, কজ এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার। সো ভাই এই নাম্বারটা আমি আইকন প্লাস, আমি একটু বলে রাখি, আমি অধম, আইকন প্লাসের নাম আপনারা শুনেছেন, আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। এই কোচিং এর আমি একজন অধম ডিরেক্টর, পরিচালক, আমি ইংরেজি পড়াই। তো হচ্ছে এটা আমার প্রথম সন্তান, আইকন প্লাস আমার প্রথম বাচ্চা, যদি এখনো বিয়ে করিনি, এবার বাচ্চা হয়ে গেছে, চিন্তা করেন। বাট ভালোবাসার জায়গা থেকে এটা আমাদের সবার, যারা আমরা আইকন প্লাসে পড়াই সবারই হচ্ছে খুবই প্রাণের একটা প্রতিষ্ঠান আইকন প্লাস আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। অনেকে নাম শুনেছেন, অনেকে চিনেন এটাকে, তো যাক, বাই দ্য ওয়ে। সো এটা অফিসিয়াল নাম্বার, তাই এটাকে আপনার ফোন দেওয়ার দরকার নেই। আর আমি সর্বোপরি পূর্ণ ক্লাসের ক্রেডিট আমি যাকে দিব সেটা হচ্ছে সকাল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আমি অধমকে এখানে জায়গা দেওয়ার জন্য। আমি খুবই এনজয় করেছি, আপনাদেরকে সিরিয়াসলি বলছি। অ্যান্ড এই যে হাউস অফ এনিউ বিডিয়ান্স যারা আছেন, আমার সকল ভাই বোনদের জন্য আমার অত্যন্ত ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন।
আপনারা পড়াশোনা করে এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো একটি জব আমাদের জন্য অপেক্ষা করছে। মনে রাখবেন একটা কথা, পরিশ্রম যত করবেন আপনার পাওনা ঠিক অতটুকুই আপনি পাবেন। অর্থাৎ পরিশ্রম যদি আপনি করেন 100 পাওয়ার, তাহলে আপনি নিশ্চয়ই 100 পাবেন। কজ মনে রাখবেন আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ কখনো কিন্তু অন্যায় বিচার করেন না। সুতরাং আপনি যদি কম কষ্ট করে বেশি চান, আপনি পাবেন না, খুব স্বাভাবিক। আপনি বেশি কষ্ট করে বেশি চাবেন, আপনি বেশি পাবেন, সহজ কথা। অতএব বেশি বেশি সময় পড়ার চেষ্টা করেন, টেবিলে বসেন, কষ্ট লাগলে আবার ভাবেন, একসময় বড় অফিসার হবেন। হ্যাঁ, ওই কথা, সুখের দিনের কথা মনে করে আবার পড়েন, দেখবেন আপনার পড়ার প্রতি আগ্রহ চলে এসছে। আর আমি অধম ভাই, আমার অনেক অযোগ্যতা রয়েছে, আমি আবারও বলছি, আমার অনেক অযোগ্যতা রয়েছে। এখানে অনেক বড় বড় মাপের শিক্ষকরা ক্লাস নিয়েছেন, আমি স্যারদের প্রতি আমার সম্মান অবশ্যই রয়েছে। আমি খুবই অধম একজন মানুষ, এবং কথাটা হচ্ছে আমার অনেক অযোগ্যতা রয়েছে। সো আমি আমার জায়গা থেকে ট্রাই করবো আপনাদের জন্য। আপনারা একটু আমাকে অবশ্যই চেষ্টা করবেন ক্লাস রেগুলার করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আর এই তো, আর কি বলবো, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।